আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ চুম্বকের দ্বিতীয় ক্লাসে শুভ ভাইয়ের সাথে আপনাদের সকলকে ওয়েলকাম করতেছি। আজকের ক্লাসে আমরা আমরা অনেকটুকু সুন্দর সুন্দর চুম্বকের জিনিসপাতি জানবো এবং শিখবো। তো সবাই খুব দ্রুত জয়েন হয়ে যান। ভাইয়ারা খুব দ্রুত শুরু করব। অনেকে সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমরা গত ক্লাসে চুম্বকের স্টার্টিংটা করে ফেলেছিলাম এবং চুম্বকের স্টার্টে আমরা দেখছিলাম যে কিভাবে ওয়েস্টের আবিষ্কার ছিল। ওয়েস্টের আবিষ্কার থেকে কিভাবে মানুষ জানতে পারে তড়িৎবাহী তার তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। তো সেই জানাতেই সীমাবদ্ধ না, সেটা কোন দিকে তৈরি হয় সেটা ওয়েস্টেড অলমোস্ট প্রেডিক্ট করে গেছিল। বাট কতটুকু মানের চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা উনি করে যেতে পারে নাই। অন্য দুইজন সায়েন্টিস্ট সেটা করেছিল, তাদের নাম ছিল বায়োট এবং স্যাভার্ট। বায়োট স্যাভার্টের সূত্র আমরা পড়ছি, সূত্র দিয়ে অ্যাপ্লিকেশন দেখছি, অ্যাপ্লিকেশনের উপর বেস করে ম্যাথও করে ফেলছি। আজকের ক্লাসে আমরা আরো কিছু জিনিস জানবো, অ্যাম্পিয়ারের সূত্র দেখবো, আর অনেক কিছু জানবো। তো সবাই দ্রুত জয়েন হয়ে যান, ভাইয়ারা খুব দ্রুত মেইন পড়ার দিকে ইনশাল্লাহ চলে যাব। তো আজকের ক্লাসে আমরা কি জিনিস দেখবো বেসিক্যালি। আজকের ক্লাসে আমাদের টপিক গুলোর মধ্যে প্রথমে থাকবে ম্যাগনেটিক ফিল্ড। তার মধ্যে যদি কোনো একটা চার্জ গতিশীল থাকে তখন ম্যাগনেটিক ফিল্ড ওই চার্জটার উপর কিভাবে ইম্প্যাক্ট তৈরি করে সেই ব্যাপারগুলো আমরা স্টাডি করব। আমরা লরেঞ্জ বল, অনেকে লরেঞ্জের নাম শুনছেন। তো লরেঞ্জ বল খুব ইন্টারেস্টিং একটা টপিক। এই টপিকটা কি, লরেঞ্জ বল জিনিসটা কি, কিভাবে কাজ করে, এটার ম্যাথ কিরকম তা দেখবো। ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যাজ অলওয়েজ থাকেই। তো এই ব্যাপারগুলো আমরা আজকে দেখবো। সো দেখার পূর্বে আমরা একটু হচ্ছে গত ক্লাস কি জিনিস ছিল সেটা একটু সংক্ষেপে আমরা সামারিটা বলে নিই, তারপর আমরা শুরু করব। সো আপনাদের যদি মনে থাকে আমরা গতদিনে শুরু করেছিলাম 1820 সালে ওয়েস্টারের আবিষ্কার। তো গতদিনের শুরু ছিল 1820 ওয়েস্টেড এর আবিষ্কার। এবং সেই আবিষ্কারটা বেসিক্যালি কিরকম ছিল, আবিষ্কারটা ছিল এই রকম যে এই দিক বরাবর যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তার চারপাশে এইভাবে হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি হবে যদি এদিক বরাবর কারেন্ট যায়। তো কারেন্ট যখন এই বরাবর যায় চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এইটা ছিল আমাদের ওয়েস্টেড নামক সায়েন্টিস্টের ডিসকভারি বা আবিষ্কার, যাই বলেন না কেন। তারপর আমরা দেখছিলাম বায়োট স্যাভার্টের সূত্র। বায়োট স্যাভার্টের সূত্র আপনাদের বইতে বিও স্যাভার্ট বলা আছে, আমরা বায়ো স্যাভার্ট শিখি যদিও। এবং সূত্রটা ছিল এই রকম যে এইটা যদি একটা কারেন্টের তার হয়, ওইটার খুব ক্ষুদ্র অংশ যদি ডিএল হয় এবং এই তারের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, ইন দ্যাট কেস এই তার থেকে আর দূরত্বে থিটা কোণে অবস্থানরত কোনো একটা বিন্দু, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সেটার মান আমরা দেখে আসছিলাম μ0/4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। μ0/4 ছিল একটা ধ্রুবক, যেই ধ্রুবকটার মান আমরা দেখে আসছিলাম 10⁻⁷ হয়ে থাকে। আই ছিল তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, ডিএল ছিল কতটুকু অংশের জন্য আপনি চুম্বক ক্ষেত্র মাপতেছেন, সাইন থিটা হচ্ছে কারেন্টের দিক এবং আর ভেক্টরের দিক তাদের অন্তর্গত কোণ, এবং নিচে আর স্কোয়ার হচ্ছে এই ডিএল থেকে কত দূরত্বের বিন্দুতে আপনি চুম্বক ক্ষেত্র মাপতেছেন। ঠিক আছে। মোহাম্মদ জয় হাসান বলছে আগের ক্লাস করি না, এই ক্লাস কি বুঝতে পারবো? পারবেন না ভাইয়া, এই ক্লাস লিভ করতে পারেন, আপনি পরে রেকর্ড থেকে দেখে নিন। ওকে। সো আমরা এখন কিছুক্ষণ একটা কমন কাজ করব, সেটা হচ্ছে কেউ যেন আমাদেরকে, আপনারা যারা যারা হচ্ছে ক্লাসে মনোযোগ নিয়ে ক্লাস দেখতেছেন তাদেরকে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে। তাই কিছু সময়ের জন্য ভাইয়া চ্যাটটা অফ রাখবো, তারপর আবার টপিক শেষে আমরা ইনশাআল্লাহ চ্যাটটা ওপেন করে দিব। সো আমরা এই জিনিসপাতিগুলো দেখে আসছিলাম, এখানে একটা জিনিস মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে আমরা নিশ্চয়ই মনে আছে
মিউ নট এটার ভ্যালু ছিল 4 পাই ইন্টু 10⁻⁻7। এককের বিষয়ে বলছিলাম ভাইয়া পরে বলবো, আজকেও হয়তো এটা নিয়ে বলা হবে না, বিকজ এককটা আরো ঝামেলা। আমরা আস্তে আস্তে যখন সামনে আগাবো একটা সময় দেখবেন একক আমার বলা লাগবে, আপনি নিজেই বুঝে যাচ্ছেন। টিল দেন উই হ্যাভ টু ওয়েট। সো আমরা আরো কিছু কাজ করেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে ধরেন অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী তার, অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী তার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওই তার থেকে এই দূরত্বে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত? আমরা এই জিনিসটার মান দেখে আসছিলাম, বি হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। এটা আমাদের লাস্ট ক্লাসের খুব ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস ছিল। এবার আমরা আরেকটা জিনিস দেখে আসছি যে ভাইয়া যদি তারটা অসীম দৈর্ঘ্যের না হয়ে সসীম দৈর্ঘ্যের হয়, ফাইনাইট লেন্থের হয়, তখন কি হইতো? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই জিনিসটা ভুলে যান, ভুল করেন। সো এটা ভুল করা যাবে না ভাই, আরেকবার বলতেছি, সসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে সসীম দৈর্ঘ্যের তার যদি হয়, ধরেন এই রকম হচ্ছে তারটার কন্ডিশন, ঠিক আছে? তো আপনাকে ধরেন আপনাকে বলা হইলো যে ভাইয়া আমি হচ্ছে কি করব, এই বিন্দুতে আমি হচ্ছে ভাইয়া এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত বের করতে বলছে, এদিক দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তো আপনি কি করবেন? আপনি এটা করবেন, এই লাস্ট প্রান্তের সাথে এটাকে কানেক্ট করবেন এবং ইনিশিয়াল প্রান্তের সাথে এটাকে কানেক্ট করবেন। ওকে, এখন আপনার ইনিশিয়ালি যেখান থেকে কারেন্টটা স্টার্ট হয়েছে ওইখানে আপনার কারেন্টের সাথে আর ভেক্টরের দিক সেটা হবে হচ্ছে θ1। এটা যদি r1 হয় এটা হবে θ1। এবং ফাইনাল যেই পয়েন্টে যে তারটা শেষ হয়েছে, ওই পয়েন্টের সাথে আর ভেক্টরের অন্তর্গত কোণ এটা হবে θ2। এখন বলতে পারেন ভাই θ2 তো ভিতরের দিকেও নিতে পারতেন, কিন্তু কেন আপনি বাইরের দিকে নিলেন? কারণ দেখেন কারেন্টের দিক বা ডিএল এর দিক কি, ডিএল যদি একটা ভেক্টর হয়, ধরেন এই বিন্দুতে ডিএল যদি একটা ভেক্টর হয়, সেটার দিক কি? এই বরাবর। সো এইটা হচ্ছে আপনার ডিএল তার দিক, এবং এইটা হচ্ছে আপনার আর2 সেটার দিক, তাদের অন্তর্গত কোণ এটা হচ্ছে θ2। আবার এই বিন্দুতে যদি আপনি আসেন, তাহলে এই বিন্দুতে ডিএল কারেন্টের দিক যেটা সেটাই ডিএল এর দিক, এবং এইটা হচ্ছে আপনার আর1 এর দিক, তাদের অন্তর্গত যে কোণ সেটা হচ্ছে θ1। সো এইভাবে আমরা θ1 θ2 যদি জানা থাকে, তাহলে আমরা চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে সেটা বের করতে পারি। তো মানটা ছিল B = মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু cos θ1 মাইনাস cos θ2। এই ছিল সেই ফর্মুলাটা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজ মনে রাখতে পারলে অনেক অনেক বেটার। ঠিক আছে, তো এইটুকু পর্যন্ত আমরা দেখে আসছিলাম লাস্ট দিন, এবং আমরা আরো কিছু কাজ করেছিলাম সেটা একটু মনে করাই দিই আপনাদেরকে, যে আমরা এই কাজও কিন্তু গত ক্লাসে করছিলাম, যে একটা বৃত্তাকার তার ওইটার পরিধি দিয়ে ধরেন হচ্ছে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কেন্দ্রে কতটুকু চুম্বক ক্ষেত্র এটা ধরেন বের করতে বলছে। আমরা তখন দেখছিলাম বি ইকুয়ালস টু আসে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। যদি n সংখ্যক পাক থাকলে তখন কি হয়? তখন জাস্ট বিটা হয় n ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম। এবার আমরা এইটাও কিন্তু বলছিলাম যে ভাইয়া যদি কখনো আমার এরকম থাকে যে একটা বৃত্ত পুরোপুরি কমপ্লিট হয় নাই, ধরেন এই রকম একটা অংশ আছে, বৃত্তটা পুরোপুরি কমপ্লিট হয় নাই, তো বৃত্তের কিছু অংশ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এইটুকু অংশ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাই বৃত্তের কেন্দ্রে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে সেইটা আমরা কিভাবে সলভ করি? সেটা সলভ করার সিস্টেম হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এইটা হইতো অ্যান্সারটা, এটা অ্যান্সার হইতো যদি পুরা তারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতো, কিন্তু পুরা তারটা তো প্রেজেন্ট না, তাহলে যতটুকু অংশ প্রেজেন্ট আছে সেইটুকু অংশকে কনসিডার করতে হবে, যে ভাই আমার এই দুইটা পয়েন্টকে আমি কানেক্ট করব, আর এই লাস্ট
পয়েন্টটাকে আমি কানেক্ট করব। যদি আমি কানেক্ট করি তাহলে এইখানে টোটাল যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে এখানে টোটাল যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটা হচ্ছে থিটা। তাহলে আমার মানটা আসবে হচ্ছে থিটা ডিভাইডেড বাই 2 পাই। থিটাও রেডিয়ানে, 2 পাইও রেডিয়ানে। অথবা অর বা এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এখানে অবশ্যই বলতে হবে যে থিটা হলো রেডিয়ান এককে কোণ। রেডিয়ান এককে কোণ। কিন্তু আপনি যদি থিটা না ইউজ করে, মানে থিটা যদি রেডিয়ানে না ইউজ করে আপনি ডিগ্রিতে ইউজ করেন, তাহলে এখানে নিচে 2 পাই রেডিয়ান না হয়ে 360 ডিগ্রি হবে। তো থিটা যদি রেডিয়ানে হয় নিচে তো 2 পাই দ্বারা ভাগ হবে, থিটা যদি ডিগ্রিতে হয় তাহলে নিচে 360 দ্বারা ভাগ হবে। ওকে, তাহলে আমরা এই এই জিনিসপাতিগুলো বুঝছিলাম। এটার উপর বেস করে লাস্ট দিন 4টা ম্যাথ করছি। একটা ম্যাথের অ্যাঙ্গেল ধরতে অনেকে ভাইয়াকে রিকোয়েস্ট করছেন, ভাইয়া এটা একটু শুরুতে দেখেন তাহলে ইজি হবে। তো আমি আপনাদের রিকোয়েস্টে P4 P4 রিভিউ, আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমার অনেকগুলো পি স্টুডেন্ট বলছে যে ভাই এটা একটু যদি দিকটা আরেকবার দেখাতেন তাহলে ভালো হইতো। সো আমি একটু কাজ করি। এই তো আমার একটা পোর্শন হয়ে গেল। এই তো। তো আমার এখানে একটা কারেন্টের তার আছে। এই কারেন্টের তারটা অসীম থেকে আসতেছে, অসীমে ফেরত যাচ্ছে। তো এদিক দিয়ে ধরেন আই পরিমাণ কারেন্ট আসছিল, এই কারেন্টটা এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে আসছে, তারপর এদিক দিয়ে বের হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? ধরেন এ কেন্দ্র, এ বিন্দুতে বি ইজ ইকুয়ালস টু হোয়াট, এইটা বের করা, এইটা ছিল হচ্ছে আমাদের লাস্ট দিনের কোশ্চেন। সো এটা আমরা লাস্ট দিন সলভ করছি। জাস্ট একটু আরেকবার আপনাদেরকে অ্যাঙ্গেল গুলার ধরার টেকনিকটা দেখাই দিই। আমাদের বি, সো আমাদের 3টা বি ছিল এখানে। 3টা বি কি? B1 প্লাস B2 প্লাস B3। আমরা এই যে নিচে একটা তার আছে, এই নিচের তারটুকুর জন্য এখানে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা ছিল B1। তাহলে এইটার ইম্প্যাক্ট, এই জিনিসটার ইম্প্যাক্ট কতটুকু সেটা হচ্ছে B1। তারপর এই বৃত্তাকার তারের ইম্প্যাক্ট কতটুকু সেটা হচ্ছে B2। লাস্ট অফ অল এই অংশটার ইম্প্যাক্ট কতটুকু সেটা হচ্ছে B3। সো দেখা যায় আপনি যখন B1 হিসাব করবেন, B1 কিভাবে হিসাব করে? ডান হাত নিতে হয়, ডান হাতের বুড়ো আঙ্গুলকে যদি আমি কারেন্টের দিকে ধরি তাহলে বাদ বাকি 4টা আঙ্গুল ভিতরে ঢুকতেছে। তার মানে এখানে B1 এর দিক হচ্ছে এই বিন্দুতে ক্রস, তলকে ভেদ করে ভিতরের দিকে ঢুকে। তাহলে আমি B1 এর পাশে কি দিতে পারি? B1 এর পাশে একটা ক্রস চিহ্ন দিতে পারি। B1 হচ্ছে আপনার ক্রস। B2 যদি চিন্তা করেন, B2 এইভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে এইভাবে যখন কারেন্ট যায় ডান হাত ধরলে এখনো কি বাদ বাকি 4টা আঙ্গুল হচ্ছে ভিতরের দিকে, তাহলে B2 এর কারেন্টের ডিরেকশনও কি ক্রস, তলকে ভেদ করে এই বিন্দুতে ভিতরে ঢুকতেছে। আমি যদি উপরের অংশটা চিন্তা করি, ডান হাত নিই, ডান হাতের বুড়ো আঙ্গুলকে কারেন্টের দিকে ধরি, দেখবো 4টা আঙ্গুল হচ্ছে ভিতরে ঢুকতেছে। তার মানে B3ও এই বিন্দুতে হচ্ছে ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র তৈরি করে। তিনটাই যেহেতু একই দিকে তাহলে সবগুলা যোগ হয়েছিল। এবার আপনাদের অ্যাঙ্গেল গুলা ধরার হিসাব ছিল B1 যখন আমরা বের করি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এ। এখানে এ কত? এ হচ্ছে তার থেকে লম্ব দূরত্ব। তো তার থেকে এই ডিস্টেন্সটা যদি আর হয়, এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে আমার এর জায়গায় আর আছে, তো 4 পাই এ না লিখে 4 পাই আর হইতো। cos থিটা 1, cos থিটা 1 মাইনাস cos থিটা 2। সো আপনাদের কোশ্চেন ছিল ভাইয়া থিটা 1 থিটা 2 এগুলো কিভাবে বের করছেন একটু আরেকবার যদি বলতেন। তো থিটা 1 খুব কেয়ারফুলি আমরা দেখব যেখান থেকে কারেন্টটা আসতেছে, যে এইখান থেকে কারেন্ট আসা শুরু করছে ওই বিন্দু, অর্থাৎ এই যে এই রকম দিক থেকে কারেন্ট আসতেছে, সো এই বিন্দুতে আর এবং এই বিন্দুতে কারেন্টের দিক,
সো এই বিন্দুতে আর যদি চিন্তা করি, অসীম থেকে যে আরটা আসবে সেটা অলমোস্ট এই রকম হবে। এইটা হচ্ছে আর এর দিক, আর এইটা হচ্ছে আপনার ডিএল এর দিক। ঠিক আছে, তাহলে দেখেন এই আর এবং ডিএল যত অসীমের দিকে যাবে ছোট হইতে 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 কত, 0 হবে। তাহলে একদম ইনিশিয়াল অ্যাঙ্গেলটা হবে হচ্ছে cos 0। আর যখন আপনার এরকম কাছে আস্তে 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 যখন একদম লাস্ট পয়েন্টে চলে আসছে, এই তারটা যেখানে শেষ হয়েছে, ওইখানে আপনার আর কোন দিকে, আর হচ্ছে উপরের দিকে। সো লাস্ট পয়েন্টে আর হচ্ছে উপরের দিকে, আর ডিএল কারেন্টটা এই মোমেন্টে কোন দিকে যাচ্ছিল, এই দিকে যাচ্ছিল। এটা হচ্ছে ডিএল এর দিক। তাহলে অন্তর্গত কোণ কত, 90 বা π/2। সো এইটা ছিল হচ্ছে B1 এর জন্য অ্যাঙ্গেল গুলা কিভাবে আসছে। B2, B2 এর জন্য অ্যাঙ্গেল কি, B2 তে একটা বৃত্তাকার তার, বৃত্তাকার তারের জন্য μ0I ডিভাইডেড বাই 2r ইন্টু θ/2π, বা আপনি বলতে পারেন হচ্ছে যে 360 ডিগ্রি উপরে হচ্ছে কত ডিগ্রি আসছে। দেখেন পুরো তারটা যদি থাকতো, পুরো একটা বৃত্ত যদি হইতো, তাহলে উপরে 360 ডিগ্রি হইতো। কিন্তু পুরো বৃত্তের দেখেন অর্ধেক আসছে, বাকি অর্ধেক আসে নাই। তাহলে অর্ধেক পরিমাণ অংশ কতটুক কোণ তৈরি করবে, 180 অথবা পাই। সো এইটা হচ্ছে বৃত্তাকার তারের জন্য কেই। লাস্ট অফ অল, যখন আমি একদম উপরের ওই তারটা নিয়ে কাজ করতেছি, উপরের তারের একদম স্টার্টিং পয়েন্ট চিন্তা করেন। স্টার্টিং পয়েন্ট কোনটা, এটা স্টার্টিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্ট থেকে এই দিকে হচ্ছে আর, এই দিকে কি ডিএল, তাহলে অন্তর্গত কোনটা কত, 90। তাই আমি B3 যখন লিখবো, μ0I ডিভাইডেড বাই 4π, এর জায়গায় আর হবে cos θ1 এর জায়গায় কত হবে, θ1 এর জায়গায় হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস cos θ2 এর জায়গায় কত হবে, θ2 দেখেন আপনি যখন একেবারে লাস্টে যাবেন, অলওয়েজ আই কি, আই বা ডিএল এর দিক হচ্ছে এইদিকে। সো ডিএল সেটার দিক অলওয়েজ এই দিকে। কিন্তু যত আপনি এই দিকে আসবেন, তত কি আপনার আরটা, আর এর দিকে আপনার কোন দিকে চলে আসবে, যখন আপনি এইরকম দিকে যাবেন, আর এর দিক হচ্ছে আপনার এরকম আসতে থাকবে। সো আমি যদি আর এবং ডিএল এদেরকে যদি একই বিন্দুতে নিয়ে আসি, এইদিকে ডিএল, এইদিকে আর, সো এই হচ্ছে মাঝখানে অ্যাঙ্গেল। তো আপনি এখান থেকে যত দূরে যেতে থাকবেন, তত কি অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে বাড়তে থাকবে। যখন একবার অসীমে চলে যাবেন, এই অ্যাঙ্গেলটা বাড়তে 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 180 ডিগ্রি হবে। তো এখানে লাস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তো এইভাবে B1, B2, B3 সবগুলা বের করা হয়ে যাবে। তারপর মান বসাইলে আমরা টোটাল জিনিসটা পেয়ে যাব। এই ছিল গত দিনের লাস্ট জিনিস, পর্যন্ত আমরা শেষ করে ফেললাম। এইবার আমরা একটু কমেন্টটা অন করে দিব। সো যা যা আমরা আগে পড়ছিলাম, সবাই কি মাথায় নিতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানান। এবার আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখাবো ভাইয়া। সো আমরা এবার একটা অ্যানিমেশন দেখবো। অ্যানিমেশনটা কিসের উপর বেস করে, ধরেন আমরা যদি কখনো এরকম চিন্তা করি যে ভাই এই দিকে আমার কারেন্ট যাচ্ছে, এই দিকে হচ্ছে কারেন্ট যাচ্ছে আই, তাহলে আমার চারপাশে চুম্বক ক্ষেত্র কিভাবে হিসাব করা হয়, এই দিক বরাবর। আচ্ছা, তার আগে একটা ছোট্ট জিনিস বলি, দেখি আপনারা এটা বুঝেন কিনা। তো এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ। এখন আপনাকে যদি জিজ্ঞেস করে ভাই এইটার সামনে এরকম কোন একটা বিন্দু, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত, চুম্বক ক্ষেত্র হচ্ছে 0। বা এই দিকে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত, অ্যান্সার হচ্ছে 0। কেন, কারণ ওই লাইনের উপর যদি কোনো বিন্দু থাকে, ওই বিন্দুতে থিটাটা কত হয়ে যায়, 0 ডিগ্রি। এই কারণে যেই তারের উপর যদি কোনো বিন্দু থাকে, তারের উপরে যদি কোনো বিন্দু পড়ে, সেই বিন্দুতে চুম্বক ক্ষেত্র 0। আচ্ছা, এখন ধরেন আপনাকে বলা হইলো যে ভাই আমার যদি তারের উপরে না চেয়ে ডান দিকে চাই, তাহলে ডান দিকে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, ডান হাতের বুড়ো আঙ্গুলকে এইদিকে ধরলাম, বাদ বাকি 4টা আঙ্গুল ভিতরে ঢুকতেছে, তাহলে এই পাশে হচ্ছে চুম্বক ক্ষেত্র, চুম্বক বল রেখাগুলো ভিতরে ঢুকতেছে, দ্যাট মিনস দিকটা হচ্ছে ক্রস। কিন্তু এই বুড়া আঙ্গুলটাকে ফিক্স রেখে যখন 4টা আঙ্গুলকে এরকম ঘুরে আনবো,
তাহলে এই পাশে কিন্তু আঙ্গুলগুলা বের হয়ে আসতেছে, ডান হাতের 4টা আঙ্গুল বের হচ্ছে, দ্যাট মিনস এইখানে হবে হচ্ছে ডট। তার মানে এই পাশে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ডট, বাইরে আসতেছে, আর এদিকে হচ্ছে ভিতরে ঢুকতেছে ক্রস। ভাইয়ের সাথে অবশ্যই মিলাই নিয়েন, কারণ পরে দেখা যাবে না মিলায় যদি মুখস্থ করে খাতায় লিখে দেন পরবর্তী বুঝতে কষ্ট হবে। তাহলে আমরা 4টা জিনিস জানলাম, তার 3টা জিনিস জানলাম। কোন একটা তড়িৎবাহী তারের লাইন বরাবর যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র 0 হয়। কেন 0 হয়? বিকজ ওই যে মনে আছে আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, যখন আপনি তার বরাবর কোনো বিন্দুতে পড়বেন তখন ওই বিন্দুতে অলওয়েজ ডিএল কোন দিকে হবে? ডিএল এর দিক এই দিকে, আরও কোন দিকে? এই দিকে। তাহলে অন্তর্গত কোণ থিটা কত হবে? 0 ডিগ্রি। আর সাইন থিটা কত? সাইন থিটা হচ্ছে 0। সাইন থিটা যদি 0 হয় তাহলে ডিবি 0, আর ডিবি 0 হওয়া মানে হচ্ছে বিও 0 হওয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল এফেক্ট। তো এই কারণে তারের উপরে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র 0 হয়, তারের ডানে বামে কোন দিকে কি হয় আমরা দেখলাম। কিন্তু যদি আপনাকে এই রকম কেস দিয়ে দেওয়া হয় যে ভাই কারেন্ট নিজেই এখন হচ্ছে বৃত্তাকার পথে চলতেছে, কারেন্ট নিজেই হচ্ছে এখন বৃত্তাকার পথে চলতেছে, এটা আমরা গতদিনও দেখছিলাম। কারেন্ট নিজেই যদি বৃত্তাকার পথে চলে তাহলে আমরা বৃত্তাকার পথ বরাবর এই দিক বরাবর যদি আঙ্গুলগুলোকে ধরি তাহলে বাইরে যে কোনো বিন্দু যদি চিন্তা করেন, তাহলে কি ক্রস হচ্ছে, এইদিকে ক্রস ঢুকতেছে, আর এইদিকে যদি চিন্তা করেন তাহলে ডট হচ্ছে। এখানে যদি চিন্তা করেন বাইরে ক্রস, ভিতর দিয়ে বের হচ্ছে, দ্যাট মিনস ডট। একই রকম ভাবে ডান হাত নিয়ে যদি কন্টিনিউয়াসলি কাজ করে যান, ভিতরে বের হচ্ছে দ্যাট মিনস ডট, বাইরে দিয়ে হচ্ছে ঢুকতেছে দ্যাট মিনস ক্রস। এখানেও সেম, এইদিকে হচ্ছে ঢুকতেছে মানে হচ্ছে তলকে ভেদ করে যাচ্ছে ক্রস, তলকে ভেদ করে বের হচ্ছে দ্যাট মিনস ডট। তাহলে ভিতরে সব বিন্দুতেই ডট, তার মানে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রটা হবে ভিতরের দিকে, তলকে ভেদ করে বের হচ্ছে এই ডিরেকশনে। তাহলে এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? এটা কারেন্টের দিক, এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। এইটুকু কি আমাদের ক্লিয়ার কিনা? এটা ভাইয়াকে একটু কমেন্টে জানান। ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো আমরা এবার আরেকটা জিনিস একটু দেখব। যদি আপনার কখনো এই রকম কেস থাকে, ধরেন আমরা বললাম যে কারেন্টটা এইভাবে যাচ্ছে, এইভাবে যে এইভাবে ঢুকতেছে, ঠিক আছে? সো এইভাবে যে কারেন্টটা হচ্ছে চলতেছে সামনের দিকে, সো এইভাবে যে ঢুকতেছে, এইভাবে যদি কারেন্টটা যাতায়াত করে তাহলে আমরা কিভাবে চুম্বক ক্ষেত্র বের করব? এর জন্য একটা আপনাদেরকে সহজ রুল বলে দিব ভাইয়া। সহজ রুল কি? সহজ রুলটা হচ্ছে, ধরেন ডান হাতের ডান হাতের বুড়ো আঙ্গুল, আমি আঙ্গুল লিখে ফেলছিলাম, বাকি 4টি আঙ্গুল। সো ডান হাতের বুড়ো আঙ্গুলটা যদি কারেন্ট বুঝায়, ডান হাতের বুড়ো আঙ্গুলটা যখন কারেন্টের দিক বুঝাবে, তখন বাদ বাকি 4টা আঙ্গুল হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক বুঝাবে। কি বললাম? যদি বুড়ো আঙ্গুলটা যদি কারেন্টের দিক বুঝায়, বাকি 4টা আঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিক বুঝায়। কিন্তু যদি আপনার বুড়ো আঙ্গুলটা যদি চুম্বক, বা আপনি যদি এভাবে বলেন যে ভাই আমার 4টা আঙ্গুল হচ্ছে কারেন্টের দিকে থাকে, তাহলে বুড়ো আঙ্গুলের দিকে হচ্ছে আপনার তখন চুম্বক ক্ষেত্র হয়ে যাবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখেন, এই দুইটা জিনিস যদি একটু বুঝেন তাহলে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এই দিক বরাবর যখন আপনার আই ছিল, এই চারপাশে হচ্ছে চুম্বক ক্ষেত্র আছে,
কিন্তু যদি আপনার এমন হইতো কারেন্ট কারেন্ট হচ্ছে 4টা আঙ্গুল বরাবর যদি থাকতো, কারেন্ট যদি 4টা আঙ্গুল বরাবর থাকতো তখন কি হইতো সেটা আমরা একটু দেখব। ধরেন আপনার এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ডান হাত রুল ইউজ করেন, এদিকে ডান হাতের বুড়ো আঙ্গুল ধরছেন, বাদ বাকি 4টা আঙ্গুল চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এই দিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে। সো এগুলো ছিল চৌম্বক ক্ষেত্র। ওকে, এইটুকু ক্লিয়ার। এবার দেখেন যদি উল্টা কেসটা হয় যে ভাই না কারেন্টের একটা তার সেটা এইভাবে ঢুকতেছে, এইভাবে ঢুকে এভাবে বের হয়ে আসতেছে, অর্থাৎ এইটা হচ্ছে এখন কারেন্টের ডিরেকশন। কারেন্ট যদি আপনার এইভাবে ঢুকে, এটাকে কিভাবে দেখাবো, কারেন্টটা যদি আপনার এইভাবে যে বের হয়ে আসে, দেখেন ভিতরে ঢুকতেছে কারেন্টটা, এইভাবে বের হয়ে আসতেছে, তাহলে উপরের বুড়ো আঙ্গুলটা হচ্ছে তখন আপনার চুম্বক ক্ষেত্র বুঝাবে, তখন এই দিকটা হবে হচ্ছে চুম্বক ক্ষেত্র। অর্থাৎ এইটা যখন হচ্ছে কারেন্টের দিক হয়, বাদ বাকি 4টা আঙ্গুল তখন চুম্বক ক্ষেত্র, আর 4টা আঙ্গুল যখন কারেন্টের দিকে থাকে বুড়ো আঙ্গুলটা তখন হয় চুম্বক ক্ষেত্র, ভাইস ভার্সা ব্যাপারটা। তো এই জিনিসটাই আমরা একটু আগে দেখছিলাম। দেখেন এখন 4টা আঙ্গুল, এই যে এই 4টা আঙ্গুল কি কারেন্টের দিকে আছে, তাহলে বুড়ো আঙ্গুলটা কি হওয়া উচিত, চুম্বক ক্ষেত্র হওয়া উচিত। দেখেন সেন্টারে, এই যে সেন্টারে মাঝখানে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র কি বাইরের দিকে, সেটাই কিন্তু আসছে। এই যে আমরা ডান হাতে যদি 4টা আঙ্গুলকে পরিধিতে রাখি, কারেন্টের দিকে রাখি, মাঝখানে বুড়ো আঙ্গুলটা বাইরের দিকে এবং বাইরের দিকেই আসছে। সো আমার এইটাও বোঝা হয়ে গেল। তারপর এটার উপর বেস করে আমরা আরেকটা কথা বলতেছিলাম, ডান হাতের বুড়ো আঙ্গুল যদি চুম্বক ক্ষেত্রের দিকে হয় তাহলে বাকি 4টা আঙ্গুল কারেন্টের দিকে হবে। সো হয় এইটা অথবা এইটা। ওকে, বা চাইলে আপনারা এইভাবে বলা যায়, আমি একটু মুছে দিই, এইভাবে না লিখে এটা লিখলে আরো মনে হয় বেটার হয়। তো এভাবে বলা যায়, বুড়ো আঙ্গুল যদি হচ্ছে চুম্বক ক্ষেত্রে থাকে তাহলে বাকি 4টা আঙ্গুল হচ্ছে কারেন্টের দিকে থাকবে। ওকে ওকে। সো এইবার এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কেস দেখতেছিলাম। হুম, এই কেসটা ধরেন আপনার যদি এই দিক বরাবর কারেন্ট ঢুকে, তার মানে আপনার মাঝখানে এটা যদি আপনার কারেন্টের ডিরেকশন হয়, তাহলে মাঝখানে যে কোনো দিকে মাঝখান বরাবর হচ্ছে আপনার চুম্বক ক্ষেত্র থাকবে। অর্থাৎ এই দিক বাইরে থেকে যদি আপনার কারেন্ট ঢুকে, বাইরে থেকে যদি কারেন্ট ঢুকে তাহলে মাঝখান বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্র থাকবে এবং এইটা হবে হচ্ছে আপনার চুম্বক ক্ষেত্রের দিক। আর যদি উল্টা কাহিনী ঘটে, উল্টা কাহিনী যদি আপনার ঘটে যে না আপনার হচ্ছে এই দিক দিয়ে এসে চুম্বক ক্ষেত্রটা বের হচ্ছে, এইটা যদি কাহিনী ঘটে তখন চুম্বক ক্ষেত্রটা হবে হচ্ছে একদম সোজা নিচ বরাবর। ঠিক আছে, দেখেন ডান হাতের এখানে কি করছিলাম, ও সরি এটা মনে হয় একটু উল্টা হয়েছে, আমার ডান হাতের এই বরাবর ঢুকতেছিল, তাহলে এটা হবে হচ্ছে এই বরাবর। ওকে, আর যদি আমি এটার কথা বলি, এখানে হচ্ছে এই দিক দিয়ে বের হচ্ছে, তাহলে এটা হচ্ছে উল্টা হয়ে গেছে, এই বরাবর হবে তখন চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, তাহলে দেখেন আমার এখানে কারেন্ট গুলা হচ্ছে এই বরাবর ঢুকতেছিল, এই বরাবর যাচ্ছে, ডান হাত দিলাম চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বুড়ো আঙ্গুল বরাবর, ডান হাতের 4টা আঙ্গুল হচ্ছে কারেন্টের দিক বরাবর। আর এবার কি করলাম, এবার হচ্ছে কারেন্টটা বের হচ্ছে এইভাবে, অর্থাৎ এই কারেন্টের তারটা হচ্ছে বাইরের দিকে আছে,
তাহলে আমার ডান হাতের 4টা আঙ্গুল কারেন্টের দিকে রাখলে চুম্বক ক্ষেত্র হচ্ছে উপরের দিকে। এইভাবে হচ্ছে আমরা কারেন্টের দিক এবং চুম্বক ক্ষেত্রের দিকগুলোর মাঝে সম্পর্কগুলা বের করতে পারি। এই জিনিসটাই আমরা এখন একটা অ্যানিমেশন আকারে দেখব। সো আমরা এই জিনিসটাকে একটু খেয়াল করি। এখানে এই যে ডট 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 মানে ফার্স্টে এইটা ভুলে যান, জাস্ট এটার দিকে একটু তাকান। এই যে ডট ডট গুলা দেখতেছেন তার মানে কি এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা প্লাস এটা মাইনাস, তাহলে কি এই দিকে হচ্ছে কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে। প্রবলেম? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সো আমার এই দিকে হচ্ছে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা তাহলে কিভাবে যাচ্ছে ভাইয়া? এই যে এইভাবে যাচ্ছে, দেখছেন? এই বাইরে দিয়ে যেয়ে তারপর ভিতরে ঢুকতেছে। তাহলে আমার ডান হাতের এই 4টা আঙ্গুল যদি আমার কারেন্টের দিকে হয়, বুড়ো আঙ্গুলটা কি আমার চুম্বক ক্ষেত্র নিচের দিকে হওয়ার কথা। দেখেন এই যে চুম্বক ক্ষেত্রগুলো নিচের দিক দিয়ে চুম্বক বল রেখা বের হচ্ছে, মানে চুম্বক ক্ষেত্র হচ্ছে নিচের দিকে, যে চুম্বক ক্ষেত্র এদিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে বের হচ্ছে। এই জিনিসটা কি এখানে দেখানো হয়েছে, যে এই যে আমি যেভাবে ধরছিলাম ওইভাবে ওরাও হাত ধরছে। এই বুড়ো আঙ্গুলটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক আর 4টা আঙ্গুল হচ্ছে কারেন্টের দিক। তাহলে এইটুকু কি আমরা ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানান তো ভাইয়ারা, এইটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা এখন? ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে, ওকে। এই শেপটা হচ্ছে সলিনয়েডাল শেপ ছিল। ডান, 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 ক্লিয়ার। ওকে, ওকে, ওকে। সো আমরা আরেকটা কাজ করব, দেখি পরেরটা বুঝেন কিনা। এইটা বুঝলে অবশ্য পরেরটাও বুঝার কথা। তো আমরা দেখি এইবারেরটা যেটা, সেটা হচ্ছে কারেন্টটা উল্টো দিকে যাচ্ছিল। একটু আগে কারেন্ট কি এইরকম ছিল, এখন কারেন্টটা এইরকম হয়েছে। দেখেন এই দিকে প্লাস, প্লাস থেকে এসে কারেন্টটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এখন কারেন্টটা যাচ্ছে কি এইভাবে। কারেন্টের দিকটা এখন ঘুরে গেছে, ডান হাতে 4টা আঙ্গুল বরাবর কারেন্টের দিক। তাহলে বাদ বাকি বুড়ো আঙ্গুলটা কি চুম্বক ক্ষেত্রের দিক উপরের দিকে হবে। তো চুম্বক ক্ষেত্র উপরের দিকে কোথায়? সলিনয়েডের ভিতরে। সলিনয়েডের ভিতরে হচ্ছে চুম্বক ক্ষেত্র উপরের দিকে। তাহলে এই চুম্বক বল রেখাগুলোই কি বাইরে যায় আবার ঘুরে আসবে। তাহলে চুম্বক বল রেখাটা মাঝখানে হচ্ছে উপরের দিকে, বা মাঝখানে চুম্বক ক্ষেত্রটা উপরের দিকে। আর বাইরে যদি চিন্তা করি, এই বল রেখাটা ঘুরে এসে তারপর নেমে এভাবে আসছে। তার মানে বাইরের দিকে চুম্বক ক্ষেত্রটা হবে বাইরে, আর মাঝখানে চুম্বক ক্ষেত্রটা হবে হচ্ছে ভিতরের দিকে। অর্থাৎ কারেন্ট যদি ডান হাতের এই 4টা আঙ্গুল বরাবর হয়, তাহলে এই কারেন্টের তারের মাঝখানে চুম্বক ক্ষেত্রটা হবে উপরের দিকে। এইটুকু কি আমরা ক্লিয়ার কিনা, এইটা একটু ভাইয়াকে জানান। ওকে, ক্লিয়ার, 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 ডান, ডান, ডান। তাহলে আমরা অনেক কিছু জেনে ফেললাম, তাই না? আমরা অনেক কিছু দেখলাম। তাহলে এবার আপাতত আমরা আমাদের লাইভ ক্লাসে ফেরত যাব। তো অনেক কিছু দেখা হয়ে গেছে। এইবার আমাদেরকে কিছু ম্যাথ দেখতে হবে। ওকে, ওকে, অনেকগুলা কমেন্ট চলে আসছে। ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। সো আমরা তাহলে এবার আমাদের কাজ শুরু করি, আমাদের মিশনে নামবো। আমরা গত দিনে P4 পর্যন্ত পড়ে আসছিলাম, আজকে আমরা ফার্স্টে P5 দিয়ে স্টার্ট করব। P5টা কিরকম? P5 হচ্ছে এরকম ভাইয়া, যে এইটা একটা কারেন্টের তার, আর এইটা আরেকটা কারেন্টের তার, মানে এই তারটাই এসে ঘুরে গেছে। ওকে। সো এইখানে ইনফিনিটি থেকে আসতেছে, ইনফিনিটিতে চলে গেছে। কি হচ্ছে মাঝখানে হচ্ছে এই তো কারেন্ট যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, ওই কারেন্টটাই এদিকে চলে আসছে। সো কোশ্চেন কি বলছে? কোশ্চেনে বলতেছে এই তার থেকে 5 মিটার দূরে, এইখানে 5 মিটার ডিস্টেন্সে এই বিন্দুতে বি ইজ ইকুয়ালস টু হোয়াট? এই হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেন কি আমরা বুঝতে পেরেছি?
ওকে, আই হোপ আমরা কোশ্চেন বুঝে ফেলছি। সো আমরা এখন সলিউশন করব, ঠিক আছে? এই কারেন্টের তারটাই এই দিক দিয়ে এসে এদিকে ঘুরে গেছে, সো এটার জন্য চুম্বক ক্ষেত্র কত হয় আমরা সেই সমাধানটা এখন করতে হবে। সো ফার্স্ট অফ অল টোটাল বি দেখি, আমরা চিন্তা করি যে এই যে তারটা যাচ্ছে এই তারের কারণে এখানে একটা বাইরের দিকে চুম্বক ক্ষেত্র হবে। সো এই তারের জন্য কতটুকু চুম্বক ক্ষেত্র হয় এই পাশে, সেটা আমরা বের করবো কিভাবে? এইদিকে বুড়ো আঙ্গুল যদি ধরি, বাদ বাকি 4টা আঙ্গুল হচ্ছে ভিতরে ঢুকতেছে, তাহলে এই দিকে আসতেছে ক্রস B1, মানে এই সবুজ কালারের তারটার জন্য এখানে চুম্বক ক্ষেত্র আসতেছে এই বরাবর ক্রস। আর এই যে তারটা গোলাপি কালারের তারের জন্য যে B2 আসবে, এই B2 হবে কত? B2 হবে 0। কেন? এই তারের দৈর্ঘ্য বরাবর যদি কোনো অংশ পড়ে, তারের দৈর্ঘ্য বরাবর যদি কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলে, সেটা অলওয়েজ 0 হয়, ঠিক আছে? এখন কেউ যদি বলে যে না ভাই আমি বুঝতেছি না 0 হবে, ঠিক আছে, আপনার বোঝা লাগবে না, আপনি জাস্ট B2 এর মতো রেখে দেন। আমি B2টা বের করি, বের করলেই আপনি বুঝতে পারবেন যে কেন B2টা 0। আপনি ধরেন B2 বের করবেন যে ভাইয়া B2 মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই A ইন্টু ইন্টু কস কিছু একটা মাইনাস কস কিছু একটা, এই তো বের করবেন। আচ্ছা, তো আপনি যদি একেবারে স্টার্টিং পয়েন্টে দেখেন, স্টার্টিং পয়েন্ট একদম এই বিন্দুতে যদি চিন্তা করেন, এই বিন্দুতে আপনার ডিএল কত? ধরেন এইটাকে আপনি বললেন এম বিন্দু, আর একদম অসীম দূরে এটাকে আপনি এন বিন্দু বললেন। এখন এম বিন্দুর জন্য চিন্তা করেন কি কাহিনী ঘটতেছে। এম বিন্দুতে আপনার এই দিকে হচ্ছে ডিএল, আপনার কারেন্টটা এইদিকে যাচ্ছে, আর ওই বি পয়েন্টটা এখান থেকে ওই ডিরেকশনে আছে, তাহলে এইটা হচ্ছে আপনার আর এর ডিরেকশন। তাহলে অন্তর্গত কোণ যদি আপনি চিন্তা করেন, সেই কোণটা কত? 180 ডিগ্রি। আচ্ছা, সো আপনি তাহলে এখানে বুঝতে পারেন cos 180 ডিগ্রি। ওকে, হইল। আপনি যদি এর পরের অংশটা চিন্তা করেন, একেবারে যেখানে যায় তারটা শেষ হয়েছে এন বিন্দু, আপনি এন বিন্দুতে যদি কনসিডার করেন যে ভাইয়া এন বিন্দুতে বলেন, এন বিন্দুতে এখনো কি ডিএলটা বাইরের দিকে, কারণ কারেন্টটা এই দিকেই যাচ্ছে, তো এখনো ডিএলটা বাইরের দিকে। তারপর যদি বলেন ভাইয়া আর কোন দিকে, আর দেখেন এই বিন্দু থেকে আর, সেটাও কি এখনো ওই একই ডিরেকশন বরাবর, তাহলে ডি আর বা আর সেটাও এই দিকে। এখনো অন্তর্গত কোণ কত? এখনো অন্তর্গত কোণ হচ্ছে 180 ডিগ্রি। সো কজ 180 মাইনাস কজ 180, দুইটা বিয়োগ করলে কত হবে? একই রকম জিনিস, দুইটা বিয়োগ করলে বিয়োগফলটা চলে আসবে 0, তাহলে B2 চলে আসবে 0। তাহলে এই তারটার জন্য আমি কোনো চুম্বক ক্ষেত্র পাবো না, যা পাবো শুধুমাত্র এই সবুজ কালারের অংশটার জন্য চুম্বক ক্ষেত্র পাবো। অতএব টোটাল বি সেটা হচ্ছে B1 প্লাস 0, দ্যাট মিনস B1। এখন B1 কত? মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এ। এ কি? এ হচ্ছে তার থেকে লম্ব দূরত্ব, সেটা কত আছে সেটা, আচ্ছা ফার্স্টে এই লিখি, ইন্টু কস θ1 মাইনাস কস θ2। এখন আমরা ফার্স্টে ওই যে মিউ নটের ভ্যালু তো আমরা জানি 4 পাই 10⁻⁻⁷। কারেন্ট কত অ্যাম্পিয়ার দেওয়া আছে? 2 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এ। এ কি? এ হচ্ছে তার থেকে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা কত? 5, তো এখানে আমাদের হবে 5 ইন্টু cos θ1। cos θ1 তারটা শুরু হয়েছে, ধরেন যেই বিন্দুতে শুরু হয়েছে, সেই বিন্দুকে আমরা একটা নাম দিব। ধরেন ওই বিন্দুকে আমরা নাম দিলাম, এটাকে ধর একদম অসীমের বিন্দু, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে সি, আর একদম শেষ বিন্দুটা আছে এম। তাহলে এম বিন্দুতে আমরা যদি চিন্তা করি, একটু এই দিকে নিয়ে আসি, এবার ফার্স্টে আমরা সি বিন্দু দিয়ে শুরু করতেছি। সি বিন্দুতে এইটা হচ্ছে ডিএল এর দিক, কারেন্টটা এই বরাবর যাচ্ছিল, আর আপনার আর এর দিক কোন দিক বরাবর? আর এর দিক হচ্ছে এই দিক বরাবর। সো আর এর দিক হচ্ছে এই দিক বরাবর। সো আপনার দুইটার অন্তর্গত কোণ চিন্তা করেন, এইটা ডিএল, এইটা আর। যত আপনি অসীমের দিকে যাবেন, এই অ্যাঙ্গেলটা, মাঝখানের যে অ্যাঙ্গেলটা, যত অসীমের দিকে যাবেন তত অ্যাঙ্গেলটা কি ছোট হইতে 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 অসীমে যায়, এটা একেবারে 0 ডিগ্রি হয়ে যাবে। আর সি এর পর যদি আপনি এম বিন্দুতে আসেন, সি এর পর যদি আপনি এম বিন্দুতে আসেন, এই যে এই বিন্দুতে সবুজ কালারের তারটার জন্য কারেন্ট কি উপরের দিকে যাচ্ছিল, সো এইটা এখনো কারেন্টের দিক ডিএল এই দিক বরাবর। আর রেডিয়াসের দিকটা কোন বরাবর? রেডিয়াসের দিকটা হচ্ছে এই বরাবর।
তাহলে অন্তর্গত কোণ বুঝাই যাচ্ছে চিত্র থেকে যে ভাই অন্তর্গত কোণ হচ্ছে 90 ডিগ্রি, সো এটা তখন 90 ডিগ্রি। সো আমরা তো এই জিনিসটা সবাই জানি, এই জিনিসটা সবাই জানি cos 0 কত 1, cos 90 হচ্ছে 0। তাহলে এখানে কাটাকাটি করলে যা থাকে 4 পাই আলবিদা হয়ে যাবে। তাহলে 2/5 দ্যাট মিনস 0.4, দ্যাট মিনস 4 ইন্টু 10⁻⁻8, 2/5 মানে 0.4, 4 10⁻⁻8 এত টেসলা। এই হচ্ছে আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের উত্তর। তো আমি দ্রুত একটু রিভিউ করি। P5 আমরা স্পেশাল প্রবলেম করলাম। স্পেশাল প্রবলেমে কি আছে যে একটা তার এইভাবে যে এখান দিয়ে বেঁকে গেছে, তো আমরা এইটাকে সবুজ কালারটাকে একটা অংশ চিন্তা করলাম, গোলাপি কালারটাকে আরেকটা অংশ চিন্তা করলাম। গোলাপি কালার অংশের জন্য এইখানে চুম্বক ক্ষেত্র 0 হবে, শর্টেই বোঝা যায়। একটা হচ্ছে শর্টকাট যে তারের উপরের বা তারের রেখা বরাবর যদি কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলে এটা অলওয়েজ 0 হবে। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেন 0 হবে, তাহলে আমরা স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট প্রতিটা পয়েন্টে ডিএল এবং আর তাদের অন্তর্গত কোণ বের করছি, দুই জায়গায় 180 আসছে। তাই cos 180 মাইনাস cos 180, দ্যাট মিনস -1 -1 +1, -1 +1 মিলে 0 হবে, বা একই জিনিস কাটাকাটি করলে 0 হয়। সো B2 গোলাপি কালারের অংশটার কারণে কন্ট্রিবিউশন বা চুম্বক ক্ষেত্র হচ্ছে 0 আসছে। শুধুমাত্র সবুজ কালারটার জন্য এখানে একটা চুম্বক ক্ষেত্র থাকবে, এটা ডিরেকশন হচ্ছে ক্রস, তলকে ভেদ করে ভিতরের দিকে। এটার মান আমরা বের করলাম জাস্ট 4πa, আই এর মান দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল, cos θ1 আর θ2 এগুলো বের করতে হইতো। তো যেখান থেকে কারেন্ট শুরু হয় ওইখানে হচ্ছে θ1, ওইখানে ডিএল এইদিকে আর এইদিকে। তো যত আমি অসীমের দিকে যাব অ্যাঙ্গেলটা কমতে কমতে 0 তে চলে আসবে। cos 0 মানে 1 বসাইলাম। আর যখন একদম লাস্ট পয়েন্টে সবুজ কালারের তারটা লাস্ট পয়েন্ট এন বিন্দুতে আমার কারেন্টটা এই দিকে ছিল আর রেডিয়াসটা এই দিকে। এখন একটু একটু পর আপনি বলবেন ভাইয়া একটু আগে না বললেন এম বিন্দুতে এল এই দিকে। না, আপনি সবুজ কালারেরটা একটা পোর্শন, গোলাপি কালারটা আরেকটা পোর্শন চিন্তা করেন। সবুজ কালার লাস্ট বিন্দু, ধরেন এখনো লাস্ট বিন্দুতে যায়নি, তার আগের পয়েন্টে তখন তো কারেন্ট উপরের দিকেই যাচ্ছিল। সো তখনও ডিএল উপরের দিকে আর হচ্ছে এই দিকে, অন্তর্গত কোণ 90 ডিগ্রি। যখন গোলাপি কালারটা শুরু হওয়ার ধরেন 1 সেকেন্ড বা মিলি সেকেন্ড পর তখন কারেন্টটা এই দিকে, সো তখন আবার ডিএলটা এই দিকে চলে আসছে। এর উপর ভিত্তি করে আমরা পুরো প্রবলেমটা পড়লাম এবং সলভ করে এরকম একটা রেজাল্ট পাইলাম। তো এবার আমি আপনাদের থেকে মতামত নিব, এবার আপনাদের থেকে মতামত নিব এই অঙ্কটা আপনারা কি বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে থাকেন তাহলে ক্লিয়ার বলবেন বা সুপার বা অসাধারণ কিছু একটা কমেন্ট করেন। ওকে, সো অনেকেই বলছে অসাধারণ, খুবই সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এবার আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিব। সবাই কি রেডি ফর দ্য চ্যালেঞ্জ?
যদি এ ও আর ব্যাসার্ধ বিশিষ্ট উভয় বৃত্তচাপ সমকেন্দ্রিক হয় তবে তাদের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। সো আমরা একটা চ্যালেঞ্জ নিচ্ছি। চ্যালেঞ্জটা হচ্ছে এই যে আমরা এত এত সুন্দর সুন্দর ম্যাথ গুলো করলাম, তো আমরা আদৌ এই ম্যাথ গুলা সম্পর্কে কেপেবল হইলাম কিনা, ভালো একটা ম্যাথ আমরা নিজে সলভ করতে পারি কিনা, সেটা চ্যালেঞ্জ হচ্ছে এটা। ওকে, সো আমাদের কি বলা আছে? আমাদের বলা আছে যে এইটা একটা বৃত্তচাপ, এইটা আরেকটা বৃত্তচাপ। সো তারা উভয়ই হচ্ছে সমকেন্দ্রিক, তাদের উভয় সেন্টারটা একই বিন্দুতে, এবং দুইটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে। এইটা একটা বৃত্তচাপ, এইটুক পর্যন্ত শেষ হয়েছে, এখানে একটা তার, আবার একটা বৃত্তচাপ, আবার তার, এভাবে পুরোটা কমপ্লিট হয়েছে। এইটার রেডিয়াস দেওয়া বি, এটা রেডিয়াস দেওয়া এ। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে তাদের উভয়ের কন্ট্রিবিউশনে বা পুরো সিস্টেমটার কন্ট্রিবিউশনে কেন্দ্রে কতটুকু চুম্বকক্ষেত্র তৈরি হয়েছে। এইটা হচ্ছে আমরা যারা যারা পারবো তারা আজকে এবং কালকে, টাইম হচ্ছে 2 দিন, 4 and 5 অগস্ট। কালকে আমাদের সমস্ত ক্লাস বন্ধ থাকবে, আমি শিওর না, বাট এই 2 দিনে হচ্ছে আমরা এটা সাবমিট করবো, শিখবো জিতবোতে। ঠিক আছে? এবং যারা যারা পারবেন আমি চেষ্টা করবো, মানে যারা সব থেকে ভালোভাবে সলভ করতে পারবেন, নেক্সট ক্লাসে ভাইয়া তাদের নাম ইনশাল্লাহ ঘোষণা করবো, প্রথম 10 জনের। ওকে, তাহলে ডান, আমরা এইটুকু করে ফেললাম। এবার আসেন আমরা একটু সামনের অংশে যাই। আপনাদের কমেন্ট নেওয়া হয়নি, দেখি একটু কমেন্ট পড়ি আপনাদের। এবং এটা স্ক্রিনশটটা সহ হচ্ছে সাবমিট করে, না হয় দেখা যায় বোঝা যাবে না, আপনাদের যেন বোঝা যায়। পারবো পারবো, অনেকে বলছে পারবো। দুইটা রেডিয়াস কিন্তু আলাদা, হ্যাঁ, এই বৃত্তচাপের রেডিয়াস একরকম, ওটারটা আরেক রকম। ঠিক আছে, দেখি কে কে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। ওকে ওকে, এআই দিয়ে সলভ করবো? আয় হ্যাঁ, কি বলে? না, এআই দিয়ে সলভ করলে হবে না, এই দিয়ে সলভ করলে হবে না। ওকে, সো আমরা তাহলে এইটুকু ডান, এইটুকু ডান। এরপর এরপর চলেন আমরা অ্যাম্পিয়ারের সূত্র দেখব। অ্যাম্পিয়ারের সূত্র পড়বো এখন। এই সূত্রটা আবিষ্কার হয় 1820 থেকে 1823 এর মাঝে, বা বলতে পারেন 1823-এর দিকেই আসলে পাবলিশ করা হয়। সো বেসিক্যালি অ্যাম্পিয়ার কি করছে? অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে মোর লাইক কুলম্বের সূত্র। যেমন আমরা স্থির তড়িৎ, যেমন আমরা এটা পড়ছি না, সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল কনফিগারেশন। সিমেট্রিক্যাল কনফিগারেশনে যখন থাকতো, লাইক একটা বিন্দু বস্তু বা একটা গোলকের চারপাশে চুম্বক তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো, তখন আমরা কি ইউজ করতাম? কুলম্ব সূত্র। তখন আমরা কুলম্ব সূত্র ইউজ করতাম। কিন্তু জেনারেল জেনারেল কনফিগারেশন যদি অন্য কোনো বড় কনফিগারেশন দিত, তখন আমরা কি ইউজ করতাম? গাউসের সূত্র ইউজ করতাম, তাই না? কারণ গাউসের সূত্র ধরেন একটা অসীম দৈর্ঘ্যের তার, তল, তারপর ক্যাপাসিটরের মাঝখানে বিভিন্ন জায়গায় আমরা গাউসের সূত্র ইউজ করছি। ঠিক একই রকম ভাবে যখন আপনার জেনারেল কনফিগারেশন থাকে, তখন আমরা ইউজ করি চুম্বক ক্ষেত্রে বায়োট স্যাভার্টের সূত্র। বায়োট
স্যাভার্টের সূত্র, যেটা আমরা গতদিন দেখে আসছি। কিন্তু যদি আমার সিমেট্রিক্যাল কনফিগারেশন থাকে, খুব সুন্দর ইজি কনফিগারেশন থাকে যেটা ইজিলি পারা যায়, তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে কাজটা করি। সো অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে যা যা করা যায় তা অবশ্যই বায়োট-স্যাভার্টের সূত্র দিয়েও করা যায়। কিন্তু এমন অনেক কেস আসবে যেটা আপনি অ্যাম্পিয়ার দিয়ে সলভ করতে পারবেন না, তখন বায়োট-স্যাভার্ট আপনার লাগবেই লাগবে। সো বায়োট-স্যাভার্ট হচ্ছে বস, এটা দিয়ে সবকিছু করা যায়। অ্যাম্পিয়ার সূত্র হচ্ছে এটা দিয়ে কিছু কিছু জিনিস হয়তো মিলে যায়। ওকে, সো আমরা অ্যাম্পিয়ারটাও এখন একটু দেখে রাখবো। অ্যাম্পিয়ার ল, অ্যাম্পিয়ারের সূত্রটা কি? অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ লাইন ইন্টিগ্রেশন of magnetic field is equals to mu into I. লাইন ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু আই। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা একটু বলি, তাহলে হয়তো আপনার জন্য ক্লিয়ার হবে। ধরেন আমি একটা কারেন্টের তার নিলাম, এই একটা কারেন্টের তার, এই একটা কারেন্টের তার, এটার মধ্যে দিয়ে ধরেন কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, এখন এটার মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার কারণে কি হবে? চারপাশে এই রকম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এটা আমরা জানি। এখন আপনাকে বলল যে ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি এই যে এই লাইন বরাবর, এই যে এই লাইন বরাবর, এই লাইন বরাবর কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেটা বের করেন। সো আপনি নিশ্চয়ই বুঝতেছেন যে ভাই আমার তো এই বিন্দুতে একটু চুম্বক ক্ষেত্র থাকবে, এই বিন্দুতে একটু চুম্বক ক্ষেত্র থাকবে, এই বিন্দুতে একটু থাকবে, এই বিন্দু থাকবে, এই বিন্দু থাকবে, এরকম প্রত্যেকটা বিন্দুতেই তো নিশ্চয়ই চুম্বক ক্ষেত্রের কিছু একটা মান থাকবে। তো কোনো একটা এরকম লাইন বরাবর, কোন ধরনের লাইন? ক্লোজড লাইন। যদি আপনি একটা নর্মাল লাইন নিতেন, এইটা কি? এইটা হচ্ছে আপনার ওপেন লাইন। আর আপনি যদি এইরকম একটা লাইন নেন, এটা হচ্ছে ক্লোজড লাইন। সো আপনি একটা ক্লোজড লাইনে যখন ইন্টিগ্রেশন করবেন তখন ভিতরে একটা গোল্লা দিতে হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই লাইনের উপর প্রত্যেকটা বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড গুলা পাওয়া যায়, ওই সবগুলা ম্যাগনেটিক ফিল্ডের মানকে সমষ্টি যদি করা হয়, ওই লাইনের উপর প্রত্যেকটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের যে মানগুলো সবগুলো সমষ্টি করলে যে রেজাল্টটা পাওয়া যায়, সেই রেজাল্টটাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি ইন্টু ডিএল, বি ডট ডিএল। কেন লাইন গোল্লা দিলাম? গোল্লা মানে হচ্ছে ক্লোজড লাইনে। যদি গোল্লাটা না দিতাম তাহলে ওপেন লাইন ইন্টিগ্রেশন হইতো। এটার মান কত? মিউ ইন্টু আই। এটাই হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। ঠিক আছে, এখন দেখেন আমরা এইটাকে যদি ইংলিশে একটু লিখি, লাইন ইন্টিগ্রেশন along closed line was magnetic multiplication of magnetic permeability and current passing through the closed line. সো আমার আসলে বাংলা সংজ্ঞা খুব একটা দেখছি বলে মনে পড়ে না, বইতে মোস্ট প্রবাবলি এটার বাংলা সংজ্ঞা দেওয়াও নাই। আমি বইতে থাকতে যে ইংলিশ সংজ্ঞা পড়ছিলাম সেই ইংলিশ সংজ্ঞাটাই ধরেন আপনাদেরকে দিয়ে দিলাম। লাইন ইন্টিগ্রেশন অ্যালং আ ক্লোজড লাইন, ক্লোজ লাইন বরাবর যে লাইন ইন্টিগ্রেশন, সেটার মান কত? মাল্টিপ্লিকেশন অফ মিউ ইন্টু আই। এই মিউ এবং আই এর গুণফল। মিউ কি? মিউ হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, আর কারেন্ট তো কারেন্ট, এই কারেন্টের পরিচয় হচ্ছে ওই লুপের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট পাস করতেছে। সো আমরা এইটা যদি পেরে থাকি, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই। ঠিক আছে, 1 2 3 ডান।
সো এবার আমরা যে কাজটা করব সেটা কি, সেটা হচ্ছে যে এইটা অ্যাপ্লাই করব, অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ। আমরা এইটা এখন অ্যাপ্লাই করব। আমরা ওই যে গত দিন যেটা দেখে আসছিলাম সেটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার থেকে এ দূরত্বে অসীম তড়িৎবাহী তার হতে এ দূরত্বে বি, তো সেই মানটা কত আসে সেটা আমরা জানি। তো আজকে আমরা আরেকভাবে দেখব। ধরেন এই হচ্ছে সেই অসীম তড়িৎবাহী তার, ওকে। তো এটা হচ্ছে অসীম তারটা, এটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট পাস করতেছে। তো আমরা এইটা থেকে এ দূরত্বে চুম্বক ক্ষেত্র কত সেটা বের করতে চাই, এটা আমাদের টার্গেট। তো এই জন্য আমরা করলাম কি, এই জন্য আমরা হচ্ছে একটা এরকম লুপ নিয়ে নিলাম, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা লুপ নিলাম, সরি এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা লুপ নিলাম, ঠিক আছে। এই লুপটার ব্যাসার্ধ হচ্ছে এ। আচ্ছা, তাহলে এই লুপে, এই ক্লোজড লাইনে, এই ক্লোজড লাইন এ অ্যাম্পিয়ারস ল অ্যাপ্লাই করব। ওকে, তো চলেন আমরা অ্যাম্পিয়ারস ল অ্যাপ্লাই করি। আমরা জানি কি, ক্লোজ লাইন ইন্টিগ্রেশন অফ বি ডিএল ইকুয়ালস টু কি, মিউ ইনটু আই। তাহলে দেখেন এই তার থেকে, এই তার বরাবর যে কারেন্ট যাচ্ছিল, এই তার বরাবর যে কারেন্ট যাচ্ছিল, এই কারেন্ট থেকে এখান থেকে প্রত্যেকটা বিন্দু কি, এই বৃত্তাকার তার উপর প্রত্যেকটা বিন্দু সমান দূরত্বে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে কি বি এর মানটা কনস্ট্যান্ট, প্রত্যেকটা বিন্দুতেই বি এর মানটা কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রেশনের মধ্যে কনস্ট্যান্ট থাকলে সেটা বাইরে চলে আসে, ইনটু ডিএল প্লাস টু মিউ ইনটু আই। এখন এই লাইনটা আমি যদি ডিএল কে ইন্টিগ্রেশন করি, মনে আছে আমরা এই জিনিসটা নিশ্চয়ই সবাই আগে জানি যে ভাইয়া ডি এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, ডি ওয়াই কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ওয়াই হয়, ডি আলু ইন্টিগ্রেশন করলে কি হয়, আলু হয়। মানে আপনি যদি ডি এনাম ইন্টিগ্রেশন করেন তাহলে কি হবে, এনাম হবে, হ্যাঁ ওই রকম। সো এখানে তাহলে ডি এল ইন্টিগ্রেশন করলে কি দৈর্ঘ্য পাওয়া যাবে, দৈর্ঘ্যটা কি, ক্লোজড লাইনের দৈর্ঘ্য। ক্লোজড লাইনটা কি, ক্লোজ লাইনটা হচ্ছে একটা বৃত্তের পরিধি, তাহলে এটা আসবে টুয়াইস পাই এ ইজ ইকুয়ালস টু মিউ আই। তাহলে এখান থেকে বি যদি চাই, খুবই কঠিন একটা কাজ, আমি জানি না আপনারা এই কঠিন জিনিসটা বুঝবেন কিনা। দেখেন তো এই লাইন থেকে, এই লাইনটা, এই লাইন থেকে যে এই লাইন আসছে, অসাধারণ, মানে অনেক জটিল একটা জিনিস। আপনারা এই লাইন থেকে এই লাইন বা পুরো প্রসেসটা বুঝছেন কিনা ভাইয়াকে একটু বলবেন। তার আগে আমি একটু আবার সামারি করে নিই। এটা একটা অসীম দৈর্ঘ্যের তড়িৎবাহী তার, আই কারেন্ট ফ্লো করতেছে, এখান থেকে এ ডিস্টেন্সে আমার চৌম্বক ক্ষেত্রের মান তো আগেই জানি, মিউ নট আই বাই 2 পাই এ। কিন্তু এটা আমরা প্রুফ করবো অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে। আমরা এই তার থেকে এ দূরত্বে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তাকার ক্লোজ লাইন চিন্তা করলাম। এখন এই লাইন বরাবর প্রত্যেকটা বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড গুলা পাওয়া যায়, এটার ইন্টিগ্রেশন বি ডট ডিএল ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ইকুয়ালস টু মিউ আই হবে অ্যাম্পিয়ারের সূত্র। সো বি তো প্রত্যেকটা বিন্দুতে কনস্ট্যান্ট, কেন কনস্ট্যান্ট, কারণ প্রত্যেকটা বিন্দুই হচ্ছে তার থেকে সমান দূরত্ব, তাহলে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হলে প্রত্যেকটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র সমান হবে। বি কনস্ট্যান্ট বাইরে আসছে, ডিএল কে ইন্টিগ্রেশন করলে এল হয়, অর্থাৎ এই বৃত্তাকার তারটার দৈর্ঘ্য, অর্থাৎ পরিধি, পরিধি কত, 2 পাই এ ইন্টু মি আই। তারপর এই লাইন থেকে এই লাইন খুব কঠিন, এটা ভাইয়া বুঝাইতে পারবো না, যদি কেউ বুঝে থাকেন একটু কমেন্ট করেন যে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে। ওকে, সো বিসমিল্লাহ, দেখি আপনারা বুঝছেন কিনা। কমেন্ট অন করে দিলাম। এবার ভাইয়াকে একটু ডাকেন, একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, বুঝতে পারছি কিনা আমরা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ডান।
ওকে, ওকে, অনেকে আমাকে আগের চ্যালেঞ্জের অ্যান্সারও জানাচ্ছে। অস্থির, অস্থির। আপনাদের ক্লাস নিতে ভালো লাগে অবশ্যই। ডান, তাহলে আমরা এটাও শেষ করে ফেললাম। এইবার এইবার আমরা যাব কোথায়? এইবার আমরা একটা ছোট্ট, ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ডান। তো এইবার আমরা আবার একটা কাজ করব। পজ, হ্যাঁ, এই তো। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপর বল। আমরা চ্যাপ্টারের একটা ছোট্ট পার্ট শেষ করছি। এখন আমরা দেখার চেষ্টা করব যেটা, যে একটা চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখি তাহলে কি হয় সেটা তো আমরা জানি। কিন্তু এখন আমরা চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে না রেখে চুম্বক ক্ষেত্রে রাখবো, এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা দেখার চেষ্টা করব চার্জটা কিরকম এফেক্টেড হয়, কিরকম তার উপর ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো তার আগে একটু দেখি তড়িৎ ক্ষেত্রের জিনিসপাতিগুলো আমাদের মনে আছে কিনা। চার্জ ইনসাইড অ্যান ইলেকট্রিক ফিল্ড। সো আমরা যদি একটা তড়িৎ ক্ষেত্র চিন্তা করি, ধরেন এই দিকে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে, এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তো আপনি করলেন কি ভাইয়া, একটা প্লাস চার্জকে রাখলেন। এই প্লাস চার্জটা তড়িৎ ক্ষেত্র যেই দিকে ঠিক সেই দিকে একটা ধাক্কা খাবে, এবং এই ধাক্কার মানটা হবে F ইকুয়ালস টু কিউ ইন্টু ই। কিন্তু যদি আপনি একটা মাইনাস চার্জ রাখেন, লাইক মাইনাস কিউ, সেও একটা ধাক্কা খাবে, বাট সে তড়িৎ ক্ষেত্র যেই দিকে তার বিপরীত দিকে ধাক্কা খাবে। তো সেও একটা বল লাভ করবে, এই বলটাও কিউ ইন্টু ই, এই বলে ধাক্কা খাবে, কিন্তু সে তড়িৎ ক্ষেত্র যেদিকে তার বিপরীত দিকে বল লাভ করে। এটা আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারে শিখে আসছি অলরেডি। সো মাথায় রাখবেন, চার্জ স্থির বা গতিশীল যাই হোক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সর্বদাই তড়িৎ বল প্রযুক্ত হবে। ঠিক আছে, তো এই চার্জটা যদি স্থির থাকে তখনও এর উপরই বল প্রযুক্ত হবে, চার্জ যদি গতিশীল থাকে তখনও এর উপর এই একই বল প্রযুক্ত হবে। তো আমরা দেখলাম এখন কোথায় আছে, সে ইলেকট্রিক ফিল্ডে থাকলেই তার উপর কিউ ই বল প্রযুক্ত হয়। কিন্তু যদি চুম্বক ক্ষেত্রে রাখি, ধরেন চার্জ অ্যাট বা চার্জ ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড, যদি একটা চার্জকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তখন কি ঘটবে? ধরেন বললাম এইটা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, এটার ভিতরে একটা চার্জ রাখলাম, ঠিক আছে। এই চার্জটা কি অবস্থায় আছে? চার্জটা স্থির অবস্থায় আছে। তাহলে এইটার উপর বল কত? এই চার্জটার উপর তখন বল বল এফ ইকুয়ালস টু 0। সো একটা চার্জ যদি স্থির থাকে তখন এর উপর কোনো বল কাজ করবে না, নো ফোর্স। একটা চার্জ যদি তড়িৎ ক্ষেত্রে রাখেন, সেই স্থির হোক গতিশীল হোক সকল ক্ষেত্রেই বল প্রযুক্ত হয় তার উপর। কিন্তু যদি চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে না রেখে চুম্বক ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আপনি রাখেন, তাহলে সে যদি স্থির থাকে তার উপর কোনো প্রকার বল প্রযুক্ত হবে না। বাট যখন সে গতিশীল হবে, যখন সে নড়তে শুরু করবে,
তখনই দেখা যাবে তার উপর একটা বল প্রযুক্ত হওয়া শুরু করবে। সো এর পরেরটা দেখি আমরা। ধরেন আমি পরের অংশ নিলাম। সো যদি যদি চার্জটা এই দিকে গতিশীল হয়, এটা পরের অংশ, যদি চার্জটা এই দিকে গতিশীল হয়, এই দিকে তার একটা বেগ থাকে, অথবা চার্জটা যদি তড়িৎ চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হয়, অর্থাৎ চার্জটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে অথবা বিপরীত দিকে গতিশীল হয়, এই ক্ষেত্রেও ফোর্স কত হবে? এই ক্ষেত্রেও ফোর্সটা 0 হবে। তাহলে একটু আগে আমরা কি দেখলাম? একটু আগে আমরা দেখলাম যে চার্জটা স্থির থাকলে বল 0 হয়, কিন্তু এখন তো চার্জটা গতিশীল। চার্জটা কিন্তু এখন কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। তাহলে ভাইয়া গতিশীল হইলে একটু আগে কি ছিল? একটু আগে চার্জটা ছিল স্থির। একটু আগে চার্জটা স্থির ছিল, তাই বল ছিল না। এখন তো গতিশীল হয়েছে, তাহলে তো বল থাকা উচিত। কিন্তু যদি সেটা চুম্বক ক্ষেত্রের সমান্তরালে, চুম্বক ক্ষেত্রের দিকে বা বিপরীত দিকে যদি গতিশীল হয়, তাও ওর উপর বলটা 0, কোনো বল প্রযুক্ত হবে না। কিন্তু যদি যদি আপনার এমন কেস থাকে, এই দিক বরাবর চুম্বক ক্ষেত্র আছে, একটা চার্জ, সেই চার্জটা এখন এই রকম একটা দিকে গতিশীল হচ্ছে। সো এইবার এইবার কিন্তু দেখেন চুম্বক ক্ষেত্রের দিকে সেই চার্জটা গতিশীল হয়নি, সেই চার্জটা অ্যাঙ্গেল করে গতিশীল হয়েছে। এখন এইটার উপর এইখানে একটা তার উপর বল প্রযুক্ত হবে, এবং এই বলটার মান কিউ ইন্টু ভি ক্রস বি। কিউ ইন্টু ভি ক্রস বি। এখানে পরিচয়গুলো মনে রাখা জরুরি। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বি হচ্ছে চার্জের বেগ, চার্জের বেগ, আর কিউ হচ্ছে চার্জের মান। এই হচ্ছে আমার পরিচয় যে চৌম্বক ক্ষেত্রে যদি একটা চার্জ বাঁকাভাবে গতিশীল থাকে, সমান্তরালে না বরং বাঁকাভাবে গতিশীল থাকে, তখন তার উপর একটা বল প্রযুক্ত হয়, এবং এই বলটার সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। সো মান যদি কেউ বের করতে চায় যে ভাইয়া এই জিনিসটার মান কতটুকু, সো আমরা যদি মান বের করি অনলি, তাহলে সেটা কত? এটা হবে কিউ ভি বি সাইন থিটা। কারণ আমরা জানি এ ক্রস বি যদি করি এ বি সাইন থিটা আসে, ভি ক্রস বি করলে ভি বি সাইন থিটা সেটা চলে আসবে। তো আমরা যদি এখানে একটু দেখি যে ভাই এইটা তো হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে অন্তর্গত কোণ, এই যে অন্তর্গত কোণ সেটা হবে কি আমার থিটা। ওকে, তো থিটার পরিচয় হচ্ছে মাথায় রাখতে হবে, থিটা হচ্ছে ভি এবং বি এই দুইটার অন্তর্গত কোণ। বেগ ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টর তাদের অন্তর্গত কোণ সেটা হচ্ছে থিটা। এখন যদি আমরা দিকটা বের করতে চাই যে এই সিনারিওতে দিকটা কিরকম, তাহলে আমরা ওই যে ক্রস গুণনের নিয়ম বের করতাম ডান হস্ত নিয়মের সাহায্যে, রাইট হ্যান্ড রুলের সাহায্যে, সেই রুলটা অ্যাপ্লাই করতে হবে। সেই রুলটা অ্যাপ্লাই করার জন্য আপনার হাতে অ্যাটলিস্ট 2টা কলম বা একটা কলম একটা পেন্সিল এরকম কিছু থাকা লাগবে। তো দেখেন ভাইয়ার হাতে 2টা কলম আছে, খেয়াল করছেন? সো আমি যদি আপনাদের জন্য একটু সুবিধা করে দিই, সো এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে? তো আমি আপনাদের জন্য একটু সামনে আসতেছি, এই যে দেখেন আমি এইভাবে ধরলাম, ঠিক আছে? সো এই যে কালো কালারটা দেখতেছেন এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকে আছে, আর এই যে সাদা কালারের কলমটা দেখতেছেন এটা হচ্ছে বেগ ভেক্টরের দিকে আছে। সো আমাকে কি করতে হবে? ডান হাত নিতে হবে। আপনারা সবাই ভাইয়ার সাথে সাথে হাত নেন। তো ভাইয়া এই যে হাতটা নাড়াচ্ছে এটা হচ্ছে ভাইয়ার ডান হাত, এটা হচ্ছে ভাইয়ার ডান হাত। সো ডান হাতের এই যে 4টা আঙ্গুল দেখেন, বুড়া আঙ্গুল যদি বাদ দিই
বাদ বাকি যে 4টা আঙ্গুল থাকে, এই 4টা আঙ্গুল আমি হচ্ছে প্রথম ভেক্টর কি আছে, কিউ ভি ক্রস বি। তাহলে প্রথমে ভি আছে, ভি এর দিকে, সাদা কালারের ভি এর দিকে হচ্ছে আমি 4টা আঙ্গুল রাখলাম। এবার 4টা আঙ্গুলকে বি এর দিকে ঘুরাচ্ছি, এই যে বি এর দিকে ঘুরাইলাম। ঘুরাইলে দেখেন ভাইয়ার বুড়া আঙ্গুলটা, এই যে একটু খেয়াল করেন, বুড়া আঙ্গুলটা কোথায়, ভিতরের দিকে। বুড়া আঙ্গুলটা তলকে ভেদ করে ভিতরের দিকে ঢুকতেছে। তো আমি যখন আবার বলি, ভি প্রথম ভেক্টরে 4টা আঙ্গুল রেখে ছোট পরের ভেক্টর বি এর দিকে ঘুরাচ্ছি। ঘুরাইলে বুড়া আঙ্গুলটা একেবারে ভিতরের দিকে থাকে, আপনারা স্ক্রিন থেকে দেখতে পাবেন। আমি যদি একটু এভাবে ঘুরাই তাহলে তো দেখতে পারবে, এই যে বুড়া আঙ্গুলটা একদম স্ক্রিন ভেদ করে ভিতরে চলে যাচ্ছে। তার মানে এখানে আমাদের যে বল, এই বলের দিক হচ্ছে, এখানে বলের দিক, বলের দিক কোন দিকে হবে, বলের দিক হবে হচ্ছে ক্রস বরাবর। এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। ভি থেকে বি এর দিকে যদি ঘোরাই, বুড়ো আঙ্গুলটা ভিতরে ঢুকতেছে। সো বল ভেক্টরের দিক হচ্ছে ভিতরের দিকে। তাহলে এই হচ্ছে আমাদের মান, আর এই হচ্ছে আমাদের দিক। সো আমরা মান এবং দিক সবাই কি বুঝতে পেরেছি কিনা আমি কমেন্ট অন করে দিলাম, আপনারা প্লিজ কাইন্ডলি ভাইয়াকে একটু কমেন্টে জানান। আমার কমেন্ট চলে আসছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। সাদিয়া, নিঝুম, মেহেদি, জান্নাত, ফাহিম, সিয়াম, অনন্যা, শাহলম, নিয়াজ, তাসনিম, লামিয়া, ডক্টর আকাশ, ক্লিয়ার। ভাইয়াকে হচ্ছে পোজ দিতে, না পোজ দিয়ে লাভ নাই, মাথায় বুঝলেই হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ডান, ওকে ডান। সো আমরা আমরা তাহলে আবার একটু পড়াশোনার দিকে চলে আসি। তো আমরা এইটা যেহেতু বুঝে গেছি, এবার আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এই সেম সিনারিওটাই নিব। সেম এই হয়ে গেল, জানি করতাম, ভুলে গেলাম। লক লক লক। ওকে, সো এবার আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি আমার চার্জটা পজিটিভ চার্জ না হয়ে নেগেটিভ চার্জ হয়, বললাম মাইনাস চার্জ, যদি চার্জটা নেগেটিভ একটা চার্জ হয়ে থাকে তখন কি হবে। তখন ধরেন আমার সূত্রটা কি, এফ ইজ ইকুয়ালস টু কিউ, কিউ এর জায়গায় মাইনাস কিউ আছে, ভি ক্রস বি, ভি ক্রস বি। তাহলে আমার এই ক্ষেত্রে আমার দিকটা কোন দিকে আসবে, বলের দিকটা কোন দিকে। সো এফ এর দিক, এফ এর দিক আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো চার্জটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে তো আগের মতো যেরকম দেখছিলাম, কিন্তু যদি নেগেটিভ চার্জ হয় আমরা আবারও ভি ক্রস বি করলে ভিতরের দিকে পাবো। তো দিকটা ভিতরের দিকে, সো এই ভি ক্রস বি এর দিক হচ্ছে ভেতরের দিকে, কিন্তু এটার সাথে -1, কিউ এর আগে কি, কিউ এর মানটা নেগেটিভ। কোন একটা দিককে যদি মাইনাস দ্বারা গুণ দেন তাহলে দিকটা কি 180 ডিগ্রি ঘুরে যায় না। ধর একটা জিনিসের মান আসলো +2, আপনি এটার সাথে -1 গুণ দেন তাহলে কি এটা -2 হয়ে যাবে। সো যখনই আপনি মাইনাস কিছু গুণ দিবেন তখন দিকটা 180 ডিগ্রি ঘুরে যায়। সো নর্মালি ভি ক্রস বি, ভি ক্রস বি এইটার দিক হচ্ছে কোন দিকে, এটার দিক হচ্ছে ক্রস। কিন্তু মাইনাস ভি ক্রস বি এটার দিক কোন দিকে, এটার দিক হচ্ছে ঘুরে যাবে, উল্টা হয়ে যাবে, ডট হবে। তো এইখানে আপনার বলের দিকটা হবে হচ্ছে ডট। কেন ডট, বিকজ চার্জটা নেগেটিভ। সো এইটা আমরা তাহলে মাথায় রাখবো। চার্জ পজিটিভ চার্জের ক্ষেত্রে ক্ষেত্রে এফ এর দিক ইকুয়ালস টু ভি ক্রস বি এর দিক। কিন্তু নেগেটিভ চার্জের ক্ষেত্রে
এফ এর দিক ইকুয়ালস টু ভি ক্রস বি এর বিপরীত দিক। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা একটু মাথায় রাখবো। ওকে, মাথায় রাখবো তো সবাই? তাহলে এইবার এই দুইটা জিনিস যদি বোঝা হয়ে যায়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে P5 পর্যন্ত করেছিলাম মোস্ট প্রবলি আজকের ক্লাসে। আমি একটু খেয়াল করি, হ্যাঁ P5, তাহলে আমরা এবার P6 করব। তো আমাকে এই চিত্র অনুযায়ী নির্ণয় করতে বলছে চার্জের উপর বল নির্ণয় করো। চার্জের উপর চৌম্বক বল নির্ণয় করো। চার্জের উপর চৌম্বক বল নির্ণয় করো, এইটুকু হচ্ছে আমার কোশ্চেন। ওকে, সো আমরা তাহলে একটু দেখি সলিউশনটা কিরকম হয়। আমরা তো জানি এফ হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, ভি বি সাইন থিটা। সো কিউ কত? কিউ দেওয়া আছে 5 কুলম। ভি কত? ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বি কত? 5 টেসলা। সাইন থিটা অ্যাঙ্গেলটা দেখেন কত, এইটা বি এর দিক, এটা ভি এর দিক, অন্তর্গত কোণ 30 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে হবে 10, 5 5 25 ইন্টু 10, দ্যাট মিনস হচ্ছে 250 নিউটন। আর দিক কোন দিকে? দিক আমরা যদি ভি ক্রস বি করি, এটার পজিটিভ চার্জ, ভি ক্রস বি যদি করা হয়, ভি ক্রস বি করলে আপনার এফ এর দিক কোন দিকে আসে? তলকে ভেদ করে ভেতরের দিকে, দ্যাট মিনস ক্রস, দিক হচ্ছে ক্রস। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম। আমাকে একটু আপনারা কমেন্ট করে জানাবেন, এই যে আমি কমেন্ট অন করে দিলাম, আমাকে একটু কমেন্ট করে জানান P6 আমরা কি ক্লিয়ার কিনা। শ্রাবন্তী বলছে ক্লিয়ার, সেজুতি, সাদিয়া, সায়েম, জান্নাতুল, মেহজাবিন, সায়ন্তিকা, তাহসিন, সামিয়া, আফরা, নন্না, অনেকে বলছে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ওকে, সো এবার আমরা আরেকটা কেস দেখবো, সেটা হচ্ছে, বাট তার আগে আমরা একটু অ্যানিমেশন দেখি। হ্যাঁ, আমরা একটু অ্যানিমেশন দেখবো। ওকে, সো আগের স্লাইড। সো এখানে একটা অ্যানিমেশন দেখানো হচ্ছে, একটু খেয়াল করেন অ্যানিমেশনটা। অ্যানিমেশনে দেখেন কি বোঝানো হচ্ছে, এই জায়গায় কোনো চুম্বক ক্ষেত্র নাই, এই জায়গায় কোনো চুম্বক ক্ষেত্র নেই, একটা চার্জ এদিকে যাচ্ছিল সোজা চলে গেছে, কোনো ঝামেলা হয়নি। বাট এই জায়গায় একটা চুম্বক ক্ষেত্র আছে, এবং সেই চুম্বক ক্ষেত্রের দিক কি? ডট, মানে স্ক্রিন ভেদ করে চুম্বক ক্ষেত্রের বল রেখাগুলো বাইরে আসতেছে। তো এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন চার্জটা গেছে, তখন দেখেন সেটা এরকম বেঁকে গেছে, এইটাও বুঝাচ্ছে।
বা পরের কেসটা যদি আমরা একটু দেখি, পরেরটা যদি দেখেন তখন কি হয়, এই চার্জটা চুম্বক্ষেত্র মানে যে ওই জিনিসটাকে একটু বড় করে দেখানো হয়েছে, চুম্বক বল রেখাগুলো এরকম ডট এরকম বাইরের দিকে আসতেছে। তো চার্জটা যখন মুভ করা শুরু করছে ও কিন্তু সোজা থাকতে পারে না, ওকে বেঁকে যেতে হয়েছে। তো এইটা অ্যানিমেশন। আমরা এখন রিয়েল লাইফে দেখবো যে কেন এভাবে বেঁকে যায়। আমরা রিয়েল লাইফে দেখবো যে কেন এভাবে বাঁকে। সো চুম্বক চুম্বক ক্ষেত্রে ভি ও বি সর্বদা পরস্পর লম্ব হলে যদি আপনার ম্যাগনেটিক ফিল্ড এবং ভেলোসিটি ভেক্টর দুইটা অলওয়েজ লম্ব হয় তখন কি ঘটে সেই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবাই কি রেডি? আমরা খুব খুব স্পেশাল একটা জিনিস দেখতে যাচ্ছি, খুব স্পেশাল একটা জিনিস দেখতে যাব। তো সবাই যদি রেডি হন তাহলে ভাইয়া শুরু করব। রেডি? ওকে। আমার চোখটা আছে কেন জানি ব্যথা করতেছে, বাম চোখ। ওকে, তো আমরা শুরু করি। আমরা একটা অঞ্চল চিন্তা করব। এই অঞ্চলে সব জায়গায় চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক বল রেখাগুলো এরকম ডট 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 বের হয়ে আছে। ঠিক আছে, এই কোনটা সরে এই রে, থাক। সো পুরা জায়গায় চুম্বক ক্ষেত্র ছড়াই ছিটায় আছে, আমাদের সবগুলো জায়গায় চুম্বক ক্ষেত্র আছে, বল এভাবে বের হচ্ছে, হ্যাঁ চুম্বক বল রেখাগুলো এভাবে বের হচ্ছে। সো আমাদের এখানে একটা চার্জকে নিয়ে আমরা কাজ করব। সো ধরলাম যে এইটা একটা চার্জ, ঠিক আছে, সেই চার্জটা হচ্ছে কিউ পরিমাণ। তো সেই চার্জটা এই দিক বরাবর গতিশীল ছিল, তার বেগ ছিল ভি। ওকে, সো এই চার্জের উপর কি ঘটে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। সো আমরা সূত্র কি জানি? সূত্র জানি এফ ইজ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। কিছু না বললে, শুধু কিউ বললে আমরা অলওয়েজ পজিটিভ চার্জ চিন্তা করব। তাহলে আমরা একটু দেখি, আমাদের এই দিকে হচ্ছে বেগের দিক, এইটা হচ্ছে বেগের দিক, আর এইটা তলকে ভেদ করে এইটা হচ্ছে আমাদের চুম্বকক্ষেত্রের দিক। তো আমি আপনাদের কাছে নিয়ে আসি একটু। ওকে, তো আমার যে সাদা কালারের যে আঙ্গুলটা সেটা হচ্ছে আমাদের কিসের দিক? সাদা কালারের আঙ্গুলটা হচ্ছে আমাদের বেগের দিক, ভেলোসিটি ভি এর দিক। আর কালো কালার যেটা আছে স্ক্রিনকে ভেদ করে এটা হচ্ছে আমার কিসের দিক? এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। কালো কালারটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তো আমার ডান হাতে চারটা আঙ্গুল প্রথমে আমরা ভি এর দিকে রাখবো, ভেলোসিটির দিকে রেখে আমরা ঘুরাবো। যদি ঘুরাই ভেলোসিটির দিক, এই যে সাদা কালার, এই যে ভেলোসিটির দিক থেকে আমরা হচ্ছে যে কালো কালার এইটা বরাবর আসতেছি, তাহলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে থাকে? নিচের দিকে। তাহলে আমার ধাক্কাটা এখানে যে বলটা আমি পাবো, যে বলটা আমি পাবো সেই বলটা হবে হচ্ছে সোজা নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই দিকে আমি সোজা যাওয়ার কথা, কিন্তু সবসময় আমাকে নিচের দিকে একটা ধাক্কা মারতেছে। যদি ধাক্কাটা না থাকতো আমি সোজা চলে যেতে পারতাম। ধাক্কা থাকার কারণে আমি এখন একটু বেঁকে যাব। সো বেঁকে আমি ধরলাম একটু সামনে আগাইলাম, বেঁকে আমি ধরলাম যে আমি এইখানে গেলাম। সো আমি ধরলাম আমি বেঁকে এই বরাবর এইখানে এসে পৌঁছাইলাম। আচ্ছা, এখন আমি একটু চিন্তা করি, এইবার আমার বেগের দিক কি? বর্তমানে আমার বেগের দিকটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, আমার বেগের দিক এই বরাবর।
চুম্বক ক্ষেত্র এখনো তলকে ভেদ করে বাইরের দিকে, সব জায়গায় চুম্বক ক্ষেত্র বাইরের দিকে। তো এইবার দেখেন এইটা হচ্ছে ভি এর দিক, আর এইটা তলকে ভেদ করে এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক। তো আমি যদি এইবার এইভাবে কাজ করি, ভি, যে আমার ডান হাতটা নিলাম, দেখেন এই যে আপনাদের দিকে আনলাম, ভি থেকে বি এর দিকে যদি ঘুরাই, ভি থেকে এখনো কি নিচের দিকে আসতেছে। তো এখনো নিচের দিকটা কিরকম, এই যে ভি এর সাথে লম্ব বরাবর নিচের দিকে। তো বর্তমানে বর্তমানে আমার যে চুম্বক ধাক্কাটা, চুম্বক বলটা পাবো সেটা হবে হচ্ছে এই দিকে। সো অলওয়েজ বেগের সাথে, যে মনে আছে এ ক্রস বি যখন করতাম, এ আর বি উভয় সাথেই লম্ব। তো ভি হচ্ছে এই দিকে, বি হচ্ছে তলকে ভেদ করে লম্ব হবে। উভয়ের সাথে লম্ব কি এই দিকে, এইরকম রেখাটা, এটা ভি এর সাথেও 90 ডিগ্রি, আর ম্যাগনেটিক ফিল্ডের সাথে তো সবসময় 90। সো এখন তাহলে চার্জটা চলে যাওয়ার কথা সোজা এই দিকে, কিন্তু বলগুলো এইদিকে ধাক্কা দিয়ে ওকে একটু নিচে নামায় ফেলবে। তো চার্জটা চলে আসবে অলমোস্ট এই দিক বরাবর, অলমোস্ট এই দিক বরাবর। চার্জটা এখন এইটুকু আসলো। এইবার এইবার কি হবে, বর্তমানে তার বেগের দিক হচ্ছে এই দিকে, বেগের দিক এই দিকে, চুম্বক ক্ষেত্র এই দিকে। তো আমি যদি আবারও কাজ করি, যে বেগের দিকে আমি এই কলমটাকে রাখলাম, সরি, বেগের দিকে আমি এই কলমটাকে ধরলাম, এখান থেকে আমি কি করলাম, কিসের দিকে ঘুরাইলাম, খেয়াল করেন, এই দিকে। এই দিকে হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক। এটা কি বোঝা যায়? নাইলে আমার সামনে একটা ম্যাঙ্গো বার আছে, ম্যাঙ্গো বারটা ধরি, তাহলে মনে হয় কালারটা ভালো বোঝা যায়। সো এই যে আমার ভি থেকে আমি যদি বি এর দিকে ঘুরাই, এই যে ভি থেকে বি এর দিকে ঘুরাচ্ছি, ভি প্রথমে ছিল এই বরাবর, এখান থেকে ডান হাতটাকে নিয়ে বি দিয়ে ঘুরাচ্ছি, বুড়ো আঙুলটা আবারও এই দিকে নিচের দিকে। সো অলওয়েজ অলওয়েজ কি হয়, অলওয়েজ হচ্ছে বেগের দিকের সাথে লম্ব বরাবর হচ্ছে চুম্বক বলটা প্রযুক্ত হয়। তাহলে এখন চুম্বক বলটা হবে এই দিকে, এই দিকে হবে এফ। তার অর্থ কি, চার্জটা সোজা এই দিকে চলে যাওয়ার কথা, বলগুলো ধাক্কা দিয়ে ওকে একটু এইদিকে নিয়ে আসবে, তাহলে ও চলে আসবে এখন এই দিক বরাবর। তাহলে ঘটনাটা কি ঘটতেছে বুঝতে পারতেছেন? তাহলে একটু পরের কাহিনী কি হবে, আশা করি এই লুপটা বুঝে গেছেন অলরেডি। এই দিকে হবে ভি, এবং ভি যেদিকে অলওয়েজ কি তার সাথে লম্ব বরাবর, তার সাথে লম্ব বরাবর কি বল হয়। তাহলে এই দুইটার মাঝামাঝি ধাক্কাটার কারণে এই দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে বস্তুটা চলে আসবে। তার আরেকটু পরে কি হবে, আরেকটু পরে হচ্ছে বর্তমানে চার্জটা যাওয়ার কথা এই দিকে, এবং চুম্বক বলটা হবে তার সাথে লম্ব এই দিকে। চুম্বক বলটা হয় অলওয়েজ লম্ব দিকে, ফলে বস্তুটা আসলে চলে যাবে এই রকম দিকে, অর্থাৎ বস্তুটা একটু পর অবস্থান করবে এই রকম দিকে। এই পুরা লুপটাকে যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আলটিমেটলি কি হবে, তাহলে বুঝতে পারতেছি চার্জটা আসলে কোন পথে যাবে। অতএব চার্জটি বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। সো আমরা কি এইটুকু বুঝতে পারছি কিনা, খুবই 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 স্পেশাল একটা জিনিস। আমি এইবার আপনাদের কমেন্ট দেখার জন্য খুব মুখিয়ে আছি, eagerly waiting for the comments you people are going to provide for me. Okay, ওকে ওকে, ওয়াও ওয়াও, জোস জোস জোস। অনেকে বলছে ক্লিয়ার, দেখে খুবই ভাল লাগতেছে, দেখে খুবই ভাল লাগতেছে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, ডান। সো এই জিনিসটা আরেকবার বোঝানো আসলে অনেক সময় সাপেক্ষ বিষয়। অলরেডি আমার 9টা বাজে আরেকটা ক্লাস, হয়তো টাইম পাবো না। সো আমরা না বুঝে থাকলে একটু রেকর্ড দেখবো, আর অনেকেই বসে বুঝছি, আপনাদেরকে কংগ্রেচুলেশন। না বুঝলে কোনো সমস্যা না, আরেকবার একটু রিভিউ করলে বুঝে যাবেন। সো এবার আমরা একটু দেখি, এখানে বৃত্তাকার পথে ঘোরার জন্য আমরা এই স্লাইডটাকে একটু কপি করব। ঠিক আছে, কপি করলাম। এইবার আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এই যে এই টোটাল সব জিনিসগুলোকে একটু মুছে দিব। এই, আচ্ছা, সব লাগবে না, জাস্ট এইটুকু মুছলেই হয়ে যাবে।
আচ্ছা, এবার আমরা একটু কাহিনী করি। সেটা হচ্ছে, আমরা তো জানি এখানে একটা চুম্বক বল প্রযুক্ত হয়েছে যেটা কিউবিবি। বৃত্তাকার পথে ঘোরার জন্য কি একটা কেন্দ্রমুখী বল লাগে না? বৃত্তাকার পথে ঘোরার জন্য অলওয়েজ একটা কি কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল দরকার হয়। সো কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে কাজ করে। আমাদের এখানে কি অন্য কোনো বল প্রযুক্ত হয়েছে? অন্য কোনো বল নাই, একটাই বল আছে, যে সবুজ কালারের চুম্বক বলটা। এটা প্রত্যেকটা মুহূর্তে বেগের সাথে লম্ব বা স্পর্শকের সাথে লম্ব, অর্থাৎ কেন্দ্রের দিকে কাজ করতেছিল। তার মানে এখানে যে চুম্বক বল কিউবিবি সাইন থিটা, এটাই আসলে কি হিসেবে কাজ করছে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইছে। তাহলে এখানে এই কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপেটাল ফোর্স, কেন্দ্রমুখী বল হিসেবে আসলে সেই চুম্বক বলটাই কাজ করছে। তো কিউবিবি সাইন থিটা, এখানে থিটা কত? 90 ডিগ্রি। কারণ বেগ এবং বল অলওয়েজ পরস্পর কত ডিগ্রিতে ছিল? 90 ডিগ্রি। ভি এবং বি আমরা তো বলছিলাম যে সর্বদা পরস্পর লম্ব, এই দুইটা অলওয়েজ পরস্পর 90 ডিগ্রিতে ছিল। সো সাইন 90 অলওয়েজ। কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে কিউভিবি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। দেখেন ভাইয়া, উভয় পাশ থেকে একটা ভি কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে কিউবি ইজ ইকুয়ালস টু এম ভি বাই আর। বা আমাকে যদি বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলে, এম ভি ডিভাইডেড বাই কিউবি। অর্থাৎ এই বৃত্তাকার পথে চার্জটা কত রেডিয়াসে ঘুরবে, সেই রেডিয়াসের মান হচ্ছে ওই চার্জের ভর ইন্টু চার্জের বেগ ডিভাইডেড বাই চার্জের আধান ডিভাইডেড বাই, এবং বা নিচে হচ্ছে আরেকটা জিনিস গুণ থাকবে, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো বিষয়, যে বৃত্তাকার পথে যখন চার্জ ঘুরে তখন হচ্ছে সে একটা, মানে যখন চুম্বকের মধ্যে লম্বভাবে সবসময় চার্জ আগায় তখন সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত সেটুকু আমরা বের করে ফেললাম। তো আজকের ক্লাসে আমরা এর থেকে বেশি আর কিছু দেখবো না। আমাদের এখানে এই সূত্রগুলোর কথা বলা হয়েছে, আমরা এই সূত্রগুলা দেখছি। তারপর হচ্ছে আমরা চুম্বকিত আধানের উপর গতিশীল বল টল এই ব্যাপারগুলো একটু দেখলাম। আমরা নেক্সট ক্লাসে কিছু অ্যানিমেশন দেখবো। তবে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিছু হোমওয়ার্ক থাকবে। তো এখানে অনেকগুলো হোমওয়ার্ক আছে। এইখান থেকে হোমওয়ার্ক শুরু, এবং হোমওয়ার্ক গুলার পাশে কিন্তু এই যে অ্যান্সারও দেওয়া আছে, একটু খেয়াল করেন। আর গত ক্লাসের হোমওয়ার্ক গুলো অলরেডি গ্রুপে সলিউশন সহ আপলোড করে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো হোমওয়ার্ক আছে, এটা আপনাদের জন্য থাকবে, করবেন, ইনশাল্লাহ মজা পাবেন। এবং আজকের ক্লাসে যে চ্যালেঞ্জটা ছিল, আমার দেখি মনে আছে কিনা, এই যে এইদিকে। সো এই যে চ্যালেঞ্জটা ছিল, চ্যালেঞ্জটা সবাই অবশ্যই অবশ্যই করব, করে শিখবো জিতবোতে সলিউশনটা সহ স্ক্রিনশটটা সহ ইনশাল্লাহ সাবমিট করব। দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।